আচ্ছা দেখো, সো চ্যাপ্টার 5 শুরু করতেছি। এখানে আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে চাপ আছে। সো চাপ জিনিসটা কি ছিল মনে আছে? সেটা হচ্ছে, মনে করো একটা বস্তু এখানে রাখছি। এই বস্তুটা ওর ওজনে সমপরিমাণ বল নিচের দিকে দিবে না? মানে এই পৃষ্ঠটার উপর তো দিবে। সো যতটুকু এরিয়া মধ্যে ও চাপটা মানে ও বলটা প্রয়োগ করতেছে, আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি, তাহলে প্রতি একক এরিয়ার মধ্যে ও যতটুকু চাপ দিচ্ছে, সরি যতটুকু ফোর্স দিচ্ছে, ওইটাই হবে আমার চাপ। সিম্পল কথায়, প্রতি একক এরিয়ার মধ্যে যতটুকু কি ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটাই কি হবে, চাপ হবে। সো আমি যদি এটাকে একটু ডিফাইন করতে যাই, তাহলে এটা কি হবে, যে মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ। সো একক না, জাস্ট ক্ষেত্রফল লিখতেছি, ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ। এখানে কোন ক্ষেত্রফলটার কথা বলা হচ্ছে, যতটুকু ক্ষেত্রফল কি এই বস্তুটা এর তলের উপর একয় করে আছে আর কি। আর এটা হচ্ছে কি, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ বস্তুটা যতটুকু তলের সাথে কন্ট্যাক্টে আছে। আচ্ছা, সো এই চাপটা কি একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, কি পড়াইছিলাম মনে আছে? এই যে রাশি। স্কেলার রাশিটা, ঠিক আছে। আচ্ছা, এটা এককটা কি হবে? এটা এককটা হবে কি, যেহেতু ফোর্স আছে উপরে, তাহলে উপরে হচ্ছে নিউটন, আর নিচে হচ্ছে কি ক্ষেত্রফল আছে, তাহলে মিটার স্কোয়ার। তাই এককটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এটা মাত্রা কি হবে, মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ কি হবে? উপরে কি আছে, ফোর্স আছে, ফোর্সের মাত্রা সমীকরণ কি মনে আছে? এম এল টি মাইনাস টু। আর ক্ষেত্রফলটা কি হবে, এল স্কোয়ার। তাহলে কাটাকাটি গেলে কি থাকতেছে, থাকতেছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে তোমার চাপ হচ্ছে, যে আমি বলছি যে কি ফোর্স বাই এরিয়া। তো মনে করো 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, তাহলে চাপটা কত হচ্ছে, 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে বলা হয় তোমার 1 প্যাসকেল। মনে রাখবা, এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে কি বলা হয়, প্যাসকেলও বলা হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বাতাসের চাপ, বায়ুমণ্ডলীয় যে চাপটা, বায়ুমণ্ডলীয় চাপ 1 ATM না, অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা কত মনে আছে? সেটা মনে আছে, 1 ATM সমান কত? হুম, বুঝি নাই কি বলছো। সেটা তুমি এটিএম এ বলো আমাকে। 76 সেন্টিমিটার মার্কারি চাপ তো ঠিক আছে, এটা এটিএম এ বলো। মনে নাই, মানে নিউটন পার মিটার স্কোয়ার প্যাসকেল মনে নাই? এটা 101325 লিখে দিছিলাম, এত প্যাসকেল, এটা মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, এখানে আর কোনো কারো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। পরের যে টপিকটা সেটা ছিল কি, ঘনত্ব ছিল, ঘনত্ব, ঘনত্ব বা কি, ডেনসিটি। আচ্ছা, সো এই ডেনসিটি জিনিসটা কি ছিল, একক আয়তনে যতটুকু ভর সেটাকে কি বলা হতো, ঘনত্ব বলা হতো। তাহলে একক আয়তনে ভর আমি লিখে রাখতেছি এখানে, তো সংক্ষেপে কি বলা হবে, একক আয়তনে ভর। তাহলে আমার টোটাল ভর যদি এম হয় এবং আমার টোটাল আয়তন যদি ভি হয়, তাহলে সেটাই কি হবে, আমার ঘনত্ব হবে। তাহলে এটাকে কি বলা হয়, এটাকে রো বলা হতো, মনে আছে এটার নামটা কি ছিল, রো ছিল। এবং এটা এককটা কি হবে, এটা যে একক সেটা কি হবে, উপরে আছে ভর, তাহলে ভরের একক কি, কেজি। আর আয়তনের একক কি, মিটার কিউব। তাহলে এটা হচ্ছে কি আমার
কেজি পার মিটার কিউব। এটা মাত্রা সমীকরণ কি হবে? মাত্রা সমীকরণ সেটা হচ্ছে উপরে আছে ভর, ভরের মাত্রা কি এম, আর এটা কি এল কিউব। তাহলে মাত্রা সমীকরণটা কি হবে? এম এল মাইনাস। আচ্ছা, এতটুকু তো বুঝার কথা। আর হচ্ছে পানির যে ঘনত্ব, এটা মনে রাখতে বলছিলাম, পানির যে ডেনসিটি রো অফ ওয়াটার সেটা কত ছিল মনে আছে? 1000। একক কি ছিল? কেজি পার ওই মিটার যে কিউব ওইটাই নাকি গ্রাম পার ওটা আপনি সিসি? লিখলেন না। কেজি পার মিটার কিউব। অথবা এটাকে যদি আমি গ্রাম পার সিসিতে লিখতাম তাহলে কি হইতো? 1 গ্রাম পার সিসি। আচ্ছা, আমি গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে কনভার্সনটা দেখাই দিচ্ছি। মনে করো আমাকে কি লিখতাম, আচ্ছা ধরো 1 কেজি পার মিটার কিউব, এটাকে আমি গ্রাম পার সিসিতে নিব। জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে 1 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব। তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1 কেজি মানে কত গ্রাম? কি রে পোলা পাই? 1000 গ্রাম। হুম, 1000 গ্রাম। আর 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? বলো। 100? 100 কেমনে? 1 মিটার কিউব, এটা মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। প্রতি মিটার গুলাকে কি করবো সেন্টিমিটারে নাও, তাহলে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে কি হচ্ছে এখানে 10⁶ সেন্টিমিটার কিউব আসতেছে। বুঝতে পারছো? তাহলে 1 মিটার কিউব সমান কত আসতেছে? 10⁶ সেন্টিমিটার কিউব। একটা মিনিট দাঁড়াও, আসতেছি আমি। বুঝা গেছে 10⁶ কিভাবে? হ্যালো? জি ভাই বুঝছি। তাহলে এখানে কি হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে কাটাকাটি করলে কত থাকতেছে? 10⁻³ কি গ্রাম পার সিসি। অর্থাৎ এটা থেকে আমরা কি বুঝতেছি, ধরো আমাকে কোনো একটা বস্তু রো দেওয়া আছে কত 500 কেজি পার মিটার কিউব। তাহলে এটাকে যখন আমি গ্রাম পার সিসিতে নিব, তাহলে 10⁻³ দ্বারা গুণ করবো। এটা মানে কি 1000 দ্বারা ভাগ করবো। তাহলে 500কে আমি যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা কি চলে আসবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসিতে চলে আসবে। এটা কত হবে? 0.5 গ্রাম পার সিসি। বুঝা গেছে? বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো এই ঘনত্বটা আসলে কার কার উপর নির্ভরশীল মনে আছে? ঘনত্বটা কি ছিল? চাপ, তাপমাত্রা, এগুলোর উপর নির্ভরশীল না? কি রে, তোমরা কি সব ভুলে বসে আছো? এবং কঠিন পদার্থের ক্ষেত্রে আরেকটা পড়াইছিলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে উপাদানের উপরও নির্ভরশীল থাকে। উপাদানের উপর নির্ভরশীল থাকে ঘনত্বটা। তোমরা সবকিছু ভুলে বসে আছো। আর এরপর আরেকটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে গড় ঘনত্ব। গড় ঘনত্ব, গড় ঘনত্ব কি জিনিস? সেটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা মিক্স পদার্থ আছে, যেমন ধরো পদার্থের অর্ধেক হচ্ছে কি, মানে অর্ধেক না, কোনো একটা অ্যামাউন্ট হচ্ছে M1, ওটা আয়তন হচ্ছে কি, আরে আয়তন হচ্ছে ধরো V1, এবং আরেকটা পদার্থ ধরো ওর সাথে লাগানো অবস্থায় আছে, মানে দুটো মিক্সচার আর কি, সেটা হচ্ছে আমার M2 এবং V2। তাহলে আমি বলছিলাম যে গড় ঘনত্ব কি হবে? গড় ঘনত্ব সেটা হবে কি, মোট ভর ডিভাইডেড বাই মোট আয়তন। মোট ভর ডিভাইডেড বাই কি, মোট
আয়তন। তাহলে মোট ভর কত এখানে? এই ক্ষেত্রে মোট ভর কত বলো? M1 plus M2 হ্যাঁ, m1 প্লাস m2। M1 plus M2 আর আয়তন কত? V1 plus V2 হ্যাঁ, v1 প্লাস v2। এভাবে তুমি গড় ঘনত্বটা বের করতে হইলে। আচ্ছা, গড় ঘনত্বের পরে কি পড়েছিলাম এই চ্যাপ্টারে? আচ্ছা, কয়েকটা সূত্র দেখাইছিলাম সম্ভবত। সূত্রগুলো কি মনে আছে? যে বিভিন্ন সূত্র, যেমন ধরো ঘনকের ক্ষেত্রে আয়তন নির্ণয় সূত্র কি? ঘনকের ক্ষেত্রে আয়তন নির্ণয় সূত্র কি? এই যে বাচ্চারা, ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি? কিরে, তোমরা কি কিছু মনে নেই তোমাদের? হ্যালো, কিরে, তোমরা কি ক্লাস করতেছো না ঘুমাইতেছো দুপুরবেলা? করতেছি। তো কি জিজ্ঞেস করি, কিছু কি মনে নেই? ঘনকের সূত্র কি আয়তন নির্ণয়? হ্যাঁ, তো এটা বলতে এতক্ষণ লাগতেছে? তোমরা কি ছোট বাচ্চা নাকি? এ কিউব, যেখানে এ কি বাহু, আয়তাকার ঘনবস্তুটা কি হবে? আয়তাকার ঘনবস্তুর আয়তন কি হবে? ABC এ বি সি, যেখানে আমার এ হচ্ছে ধরো দৈর্ঘ্য, বি হচ্ছে ধরো প্রস্থ, এবং সি হচ্ছে কি উচ্চতা। এরপর আর কি কি ধরনের আছে? গোলকেরটা কি হবে? গোলকের আয়তন নির্ণয় সূত্র কি? মনে নাই? গোলকেরটা কি? 4/3 পাই আর কিউব, যেখানে আর কি ব্যাসার্ধ। সব খেয়া বসে আছে ঈদের বন্ধে। হাই রে। গোলকের পর আছে কি আমার? কোনক। কোনকের ক্ষেত্রফলটা কি? এটা পড়াইছিলাম, এটা মনে রাখতে বলছিলাম। কোনকেরটা ডাইরেক্ট মনে রাখতে বলছিলাম। 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর কোনটা, এইচ কোনটা মনে আছে? এই যে ভূমির যে ব্যাসার্ধটা সেটা ছিল আর, আর এর যতটুকু উচ্চতা সেটা ছিল আমার এইচ। এটা হচ্ছে কোনকের। এরপর আর কি কি আছে? গোলক, কোনক, সিলিন্ডার। সিলিন্ডারটা কি ছিল? সিলিন্ডারটা কি ছিল? হুম, চুপচাপ বসে আছে, কোনো কথা নাই বার্তা নাই। না পারলে না বলো যে ভাই মনে নেই, ভুলা বসে আছি, আমি বলতেছি না। চুপচাপ বসে থাকবে সবগুলো। এগুলা মনে থাকে যেন, বারবার বলতেছি, ভুলবা না, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর কি কি আছে? উম, ঘনত্বের পর কি ছিল? গড় ঘনত্ব পড়াইলাম। এরপর মনে হয় তরলের মধ্যে চাপ ছিল, তাই না? পরের টপিকটা পানির অভ্যন্তরে চাপ বা তলদেশে চাপ, যাই বলো। পানির তলদেশে চাপ। আচ্ছা, মনে করো এটা হচ্ছে একটা পাত্র। আচ্ছা, এই পাত্রের মধ্যে আমি পানি রাখছি কিছু। আচ্ছা,
আর আমি বলতেছি যে এই এতটুকু তলের উপর বা এই তলটার উপর কতটুকু প্রেশার ক্রিয়েট হচ্ছে। সো আমার প্রেশারের সূত্রটা কি ছিল? পি ইজ ইকুয়াল টু আমার এফ ডিভাইডেড বাই এ ছিল। এখন এই এই তলের উপর এফটা প্রয়োগ করবে কে? এই তলের উপর এফটা প্রয়োগ করবে এই তলের উপর যতটুকু পানি আছে, এই তলের উপর যতটুকু কি পানি আছে, পানির স্তম্ভটা কি করবে? তোমার চাপ দিবে, ওই পানির ওজনটা হবে। তাহলে এম জি হবে এখানে ডিভাইডেড বাই এ। এখন এম তো জানি না, এমটা কি করতে হবে? আয়তন, সরি, ঘনত্ব দিয়ে বের করতে হবে। সামরিক টাকা পড়ছিলাম রো ইজ ইকুয়াল টু কি আমার এম বাই ভি। সো এম ইজ ইকুয়াল টু কি হবে? রো ইন্টু ভি। এই রো ইন্টু ভিটা এখানে বসাও, তাহলে কি আসতেছে এম এর জায়গায়? রো ভি জি ডিভাইডেড বাই এ। এখন আয়তনের জন্য যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে কি, এটা কি একটা পিলারের মতো, আয়তাকার ঘনবস্তুর মতো। সো এটা আমি ভি এর জায়গায় কি লিখতে পারি? এ ইন্টু এইচ লিখতে পারি। এই এইচটা হচ্ছে কি পানির পৃষ্ঠ থেকে, পানির পৃষ্ঠ থেকে এই তলের যে গভীরতা সেটা, ইন্টু জি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমার এ আর এ চলে গেল, তাহলে বাদ বাকি থাকতেছে কি এইচ রো জি। যেখানে এই রোটা কি, সরি রো বলতেছি, এই এইচটা কি পৃষ্ঠ থেকে, পৃষ্ঠ থেকে তলের গভীরতা। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপর এরপর আসতেছে আর্কিমিডিসের যে সূত্রটা ছিল সেটা। আর্কিমিডিসের সূত্র প্রবণতা। আচ্ছা, এটা কি জিনিস আবার দেখো। সেম ভাবে মনে করো এটা একটা বড় পাত্র, একটু বড় করে রাখতেছি। এখানে মানে ভিতরের মতো অনেক পানি আছে, আঁকতেছি না আর কি। মনে করো এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে। এখন এই বস্তুটার উপরে নিচে পৃষ্ঠতলগুলো আমি সমান ধরতেছি। আপাতত এতটুকু হচ্ছে ধরো আমার এ, এতটুকু হচ্ছে কি পৃষ্ঠটা আমার এ। এখন আমাকে বলো এখান থেকে হাইট ধরো আমার H2, আর একদম পৃষ্ঠ থেকে এই তলের হাইট, মানে একদম উপরের তলটা হাইট হচ্ছে ধরো আমার H1। সো এখানে প্রেশার আসতেছে না একটা, এখানে একটা প্রেশার আসতেছে, সেটা হচ্ছে কি P1। এখানে একটা প্রেশার আসতেছে, সেটা হচ্ছে কি আমার P2। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে প্রেশারের ক্ষেত্রে এটা কিন্তু অলওয়েজ তলের উপর লম্ব হবে, তলের উপর লম্ব হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে এফ একটা ভেক্টর রাশি, এবং আমার এই যে এরিয়া এটা কিন্তু একটা ভেক্টর রাশি ছিল, মনে করে রেখো। আর পিটা হচ্ছে একটা স্কেলার, এটা মনে রাখবে, এমসিকিউতে আসে। আচ্ছা, এখন এখানে তলের উপর লম্বভাবে যেহেতু যাচ্ছে, তাহলে এখান থেকে আমি P1 P2টা বের করি। তাহলে P1 হবে কি H1 গভীরতা যতটুকু চাপ, তো H1 গভীরতা চাপের জন্য এই সূত্রটা ইউজ করবো, এইচ রো জি। তাহলে এখানে কি হবে H1 রো জি। আর P2 গভীরতার জন্য কি হবে, সরি H2 গভীরতার জন্য চাপ P2 কি হবে H2 রো জি। আচ্ছা, এখন আমাকে বলো এখানে H2 H1 থেকে বড়, তাহলে এখানে P2 P1 থেকে বড় হবে, তাহলে ওর উপর লব্ধি চাপ কি হবে, মানে লব্ধিটা কি হবে আসলে, সেটা হবে কি P2 মাইনাস P1, P2 মাইনাস P1। আচ্ছা, আমি এখানে চাপ যদি হিসাব না করে বল হিসাব করতাম, খেয়াল করে দেখো আমার চাপ ইজগুলো কি ছিল এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে এফ ডিভাইড বাই, তাহলে এফ কি ছিল, মানে এফ কি হবে সেটা হবে পি ইন্টু এ। তাহলে এই ক্ষেত্রে P1 এর জন্য আমি এখানে যদি F1 লিখি, আমি যদি এখানে F1 বল আর এখানে যদি আমি F2 বল হিসাব করি, তাহলে F1 কি হবে P1 ইন্টু এ। তাহলে P1 কি ছিল এ H1 রো জি। আর এখানে F2টা কি হবে P2 ইন্টু এ। তাহলে P2 কি হবে, P2 এর সাথে এ গুণ হবে, জাস্ট মানে এটার সাথে জাস্ট এ গুণ হবে। তাহলে এ H2 রো জি। তাহলে নিট ফোর্সটা কি হবে, সেটা হবে আমার F2 মাইনাস F1। H2 minus H1. হ্যাঁ, F2 মাইনাস F1 হবে। তাহলে এখানে জাস্ট ভিন্ন জিনিসটা কি H1 আর H2, তাহলে বাকিগুলো কমন নিয়ে ফেলি, সরি
এ রো জি কমন নিলাম, তাহলে হচ্ছে কি H2 মাইনাস H1। এখন খেয়াল করে দেখো H2 মাইনাস H1 আসলে কি বস্তুর হাইটটাই তো। H2 মাইনাস H1 কি আসলে বস্তুর হাইটটা, তাহলে এখানে হবে A ইন্টু এইচ রো জি। তাহলে এই যে A ইন্টু এইচ ভূমি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাকে কি লেখা যায়, আয়তন লেখা যায় ভি রো জি। তাহলে এটাই কি আমার লব্ধি বল অথবা কি প্লবতা অথবা কি বয়েন্সি। ঠিক আছে, এখন এই ভিটা কি, ভিটা আমি বারবার মনে রাখতে বলছিলাম, সেটা কি বস্তু দ্বারা, বস্তু দ্বারা অপসারিত পানির অথবা তরলের আয়তন। এখানে বস্তুটাকে একদম পুরাপুরি ডুবানোর পর, এখানে বস্তুটাকে একদম পুরাপুরি ডুবানোর পর বস্তুর আয়তনের সমপরিমাণ পানি অপসারিত হয়েছে, দ্যাটস ওয়াই এখানে পুরা ভিটা চলে আসবে। যদি অর্ধেক অপসারিত হইতো অর্ধেক আসবে, যতটুকু অপসারিত হবে ততটুকু আসবে। ম্যাথ করার সময় যাতে খেয়াল থাকে, বুঝতে পারছো? जी भैया। जी হানি भैया। হানি বুঝতেছো? जी भैया बुझতেছি। আচ্ছা তুমি এটা আমি বুঝি বসি। এরপর এরপর হচ্ছে বস্তুর ভেসে থাকা নিয়ে কয়েকটা কেস আছে, সেগুলো বলছিলাম। বস্তুর ভেসে থাকা বা ডুবা, এই কেসটা। আচ্ছা, সেটা হইলো মনে করো আমি এখানে কয়েকটা ক্ষেত্রে জিনিস রাখতেছি, সেটা হচ্ছে একটা একটা কন্টেইনার, পানি আছে এখানে, এটা আরেকটা কন্টেইনার, এটা আরেকটা কন্টেইনার। আচ্ছা মনে করো এটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানের ক্ষেত্রে মনে করো বস্তুটা পুরাপুরি ডুবে গেছে, বস্তুটা কি পুরাপুরি ডুবে গেছে। আচ্ছা বস্তুটা কেন ডুবছে, কারণ ওর যে প্লবতা, ওর যে প্লবতা এটা উপরের দিকে কাজ করবে অলওয়েজ, মানে এফ বি, এটাকে বি দ্বারা দেখতেছি এফ বি। আর ওর যে ওজন, এটাকে এফ ডাব্লিউ লিখতেছি, নিচের দিকে কাজ করতেছে। নিশ্চয় ওর প্লবতা থেকে ওর ওজনটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য কি হয়েছে, ও ডুবে যাচ্ছে, এই জন্য তো নিচের দিকে চলে যাচ্ছে, তাই না? কথাটা বুঝছো जी আমার? भैया। হ্যাঁ। যেহেতু ওর ওজন ওর প্লবতা থেকে কি বেশি, প্লবতা কভার দিতে পারতেছে না ওকে ভাষায় রাখার জন্য, দ্যাটস ওয়াই কি ও ডুবে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমার এফ ডাব্লিউ গ্রেটার দেন কি এফ বি, মানে বয়েন্সি, তাহলে বস্তু কি হবে, ডুবে যাবে। আচ্ছা, বস্তু ডুবে যাবে। এখন কথা হইলো তোমাদের এসএসসি লেভেলে ছোটখাটো ডিস্টেন্স অতিক্রম করার সময় এখানে নিট ফোর্স কত, এখানে নিট ফোর্স কত, নিট ফোর্স হচ্ছে কি আমার এফ ডাব্লিউ মাইনাস কি এফ বি। তাহলে এই বস্তুটার ভর যদি আমার এম হয়, তাহলে এটা কত ত্বরণের নিচে নামবে, কত ত্বরণের নিচে নামবে, এফ ডাব্লিউ মাইনাস এফ বি এ ডিভাইডেড বাই ডব্লিউ এম। মাইনাস এফ বি বাই এম, এম। তাহলে এখান থেকে যদি আমি বলি যে বস্তুটাকে আমি স্থির অবস্থা থেকে ছেড়ে দিছি নিচে, তাহলে কিছু সময় পর অধিক দূরত্ব কত হবে, তখন এস ইজ ইকুয়াল টু কি লিখবা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউটি কত জিরো। তাহলে এখান থেকে এস এর কত আসতেছে, এস এর মানটা হাফ এটি স্কোয়ার, যেখানে এর মানটা আমি উপরে বের করে রাখছি। বুঝতে পারছো, বুঝতে পারছো জি কি ভাইয়া। লিখছি? আচ্ছা, এটা গেল কেস ওয়ান। এবার আসো আমার কেস টু। কেস টু, এই কেস টু এর মধ্যে আমার বস্তুটা হয়েছে কি একদম ভাসা ভাসা অবস্থায় থাকবে। মনে করো আমার তরলটা হচ্ছে এতটুকু পর্যন্ত পুরো কন্টেনারে, এবং বস্তু আছে আমার এতটুকু পর্যন্ত, বস্তু আছে কি একদম এতটুকু পর্যন্ত, একদম লেভেলে আছে আর কি। এটাকে বলা হয় তোমার কি জানি বলে, আংশিক নিমজ্জিত সম্ভবত, না, আংশিক নিমজ্জিত বলে, এই কেসটাকে জানি কি বলে আমি ভুলে গেছি, বইটা একটু চেক করো তো। সম্পূর্ণ নিমজ্জিত বলে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ নিমজ্জিত, সরি সরি, বাংলাটাই ভুলে গেছি, সম্পূর্ণ নিমজ্জিত। ঠিক আছে, এটা কিন্তু ডুবে গেছে, এটা কিন্তু ডুবে গেছে, এটা কিন্তু ডুবে নাই, এটা হচ্ছে যে জাস্ট একদম সারফেসে ভেসে আছে, কানায় কানায় ভেসে আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার যে বয়েন্সিটা এবং আমার যে ওজনটা এটা একদম সমান হবে, এই জন্য এটা কি একদম ভেসে আছে উপরে। তাহলে এই ক্ষেত্রে আমার এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এফ বি হবে। বুঝা গেছে, এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ বি হবে। আচ্ছা, এখন এখানে তো কোনো প্রকার ত্বরণ হবে না, কারণ এটা একদম ভেসে আছে, স্থির অবস্থায় আছে। এরপর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে
এটা হচ্ছে দেখো এই এই কেসটা পরীক্ষার মধ্যে আসবে। সেটা হচ্ছে এদের তো হচ্ছে লব্ধি বল তাহলে জিরো হবে না? হ্যাঁ হ্যাঁ, কেস টুতে আমার এফ নিট জিরো, লব্ধি বলটা কত জিরো, কারণ এটা উপরে যাচ্ছে না নিচেও যাচ্ছে না, এটা এক জায়গায় স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটা আমার ওজন এবং আমার যে প্লবতে দুটা কি সমান, এই জন্য লব্ধি বল জিরো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপর কেস থ্রি। কেস থ্রি হচ্ছে আমার, এখানে বস্তুটা ধরো কিছু অংশ আছে, কিছু অংশ ডুবে গেছে, কিছু অংশ ভেসে আছে এবং কিছু অংশ কি ডুবে গেছে। তাহলে আমি কি বলছিলাম, বস্তুর অপসারিত পানির ওজন, বস্তু দ্বারা অপসারিত পানির ওজনটা হবে প্লবতা। তাহলে এইখানে আমার অপসারিত পানি কতটুকু হয়েছে, এই যে যতটুকু ডুবে গেছে হাইলাইট করা অংশটা না, এই হাইলাইট করা অংশের সমান পরিমাণ পানি সরছে না, কারণ উপরের অংশটা তো ভেসে আছে, নিচের অংশটা ডুবছে জাস্ট, সো নিচের অংশটা আয়তন হবে। তাহলে মনে করো কথার কথা, এই পুরা বস্তুর ওজন মানে হাইট হচ্ছে এইচ, এবং যতটুকু ডুবে গেছে এটা হচ্ছে আমার এক্স পরিমাণ হাইট ডুবছে, আর আমার যে তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি ফিক্স আছে। তাহলে এখানে ও যেহেতু ভেসে আছে, দ্যাট মিনস এই ক্ষেত্রে কি হবে, আমার যে বয়েন্সি এবং আমার যে ওজন এটা সমান হবে। এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ বয়েন্সি। তাহলে এফ ডাব্লিউ কি আমার এম জি, আর এফ বি কি বয়েন্সি কি অপসারিত পানির ওজন ইন্টু জি, মানে সরি অপসারিত পানির ভর ইন্টু জি। তাহলে এম জি জাস্ট বস্তুর এম কত, বস্তুর এম হবে এ এইচ রো জি, মানে এই টোটালটা হবে এইচ রো জি। এই জিনিসটা বুঝতে পারছো? এম এর জায়গায় আমি এ এইচ রো লিখছি কেন, কারণ এম ইজ ইকুয়াল টু কি আমার ভি ইন্টু রো, ভি এর জায়গায় লিখছি কি তোমার তলে ক্ষেত্রফল ইন্টু বস্তুর হাইট, আর রো তো রো এর জায়গায় আছে, এই জিনিসটা এখানে লিখছি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, আর এই যে এম প্রাইম, এম প্রাইমের ক্ষেত্রে কি হবে এ এক্স রো জি। ঠিক আছে, এ এক্স রো জি। তাহলে এখানে আমরা কাটাকাটি করে কিছু একটা পাবো, সব ক্ষেত্রে কাটাকাটি করার দরকার নেই। এখন এখান থেকে একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে আমি এই এ এইচটাকে আপাতত, আপাতত আমি ভি লিখলাম, আর এখানে ধরো জি আর জি তো চলে গেলে তো অবশ্যই চলে যাবে ভি, আর এখানে রো লিখলাম, রোটা কি আমার বস্তুর রো, বস্তুর যে ঘনত্ব, আর এখানে কি ভি প্রাইম রো ডাব্লিউ মানে মানে পানির যে আয়তন, সরি পানির যে ঘনত্ব, আর এটা কি যতটুকু পানি সরছে ততটুকু। এই সূত্রটা মনে রাখলে কি কাজ শেষ, অথবা এতটুকু বুঝে তুমি করতে পারলেই হয়ে যাবে। আমি এখান থেকে নোটেশন গুলো লিখে দিচ্ছি, নোটেশন গুলো হচ্ছে এই ভি হচ্ছে কি বস্তুর আয়তন, রো নট কি বস্তুর ঘনত্ব, ভি প্রাইম কি সেটা হচ্ছে অপসারিত পানির ওজন, সরি অপসারিত পানির আয়তন, আর এই রো কি পানির রো। বুঝতে পারছো জিনিসটা কেমনে আসছে, নাকি আরেকবার বলতে হবে? জি ভাই। আরেকবার বলবো, দরকার আছে কারোর? এই জিনিসটা কিন্তু কোশ্চেন আসে অনেক। তাহলে পরের টপিকে যাচ্ছি। যাবো? কিছু তো বলো না মিয়া, তোমরা মিয়া। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যান যান যান। হুম, আচ্ছা এরপর উম, আর কি কি আছে, এরপর জানি কি ছিল এই চ্যাপ্টারের টপিকে, ভুলে গেছি আসলে। উম, আচ্ছা এরপর আমার একটা ইয়া ছিল না, ওই প্যাসকেলের সূত্র ছিল না? প্যাসকেল কি বলছিল, প্যাসকেল একটা কথা বলছিল, এই কথাটা এখানে সূত্র। সেটা হচ্ছে একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে সেটা কি পুরা পাত্রে লম্বভাবে ছড়ায় পড়ে। আচ্ছা আমি তোমাকে লিখে দিই, এটা কিন্তু পরীক্ষায় আসে। সেটা হচ্ছে একটা আবদ্ধ পাত্রে, একটা আবদ্ধ পাত্রে তরল বা তরল বা বায়বীয় পদার্থে বাহিরে থেকে চাপ
বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। লম্বভাবে কাজ করে। মনে করো আমার এখানে একটা গোলাকার একটা পাত্র আছে। এই পাত্রে এদিকে একটা মানে পানি ঢুকার মতো একটা রাস্তা আছে আর কি, মনে করো। আমি যদি এখানে এখানে একটা চাপ প্রয়োগ করি, F/A প্রয়োগ করি, এই চাপটা এদিক বরাবরও ছড়াবে, এদিক বরাবরও ছড়াবে, এদিক বরাবরও ছড়াবে। ঠিক আছে, একদম সমানভাবে সঞ্চালিত হয়ে যাবে। ঠিক আছে, এটাও F/A, এটাও আমার F/A, এটাও আমার F/A। এই ধর্মটা ইউজ করে আমরা হাইড্রোলিক প্রেস বানাইছিলাম। মনে আছে একটা হাইড্রোলিক প্রেস কিভাবে বানাইছিলাম ক্লাসের মধ্যে? এভাবে একটা বড় নল নিয়েছিলাম, এখানে একটা ছোট এরকম ইউ শেপের একটা নল নিয়েছিলাম। ঠিক আছে, একটা ইউ শেপের পাইপ নিয়েছিলাম। এই ইউ শেপের পাইপের মধ্যে আমার এই অংশটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে সরু আর কি, আর এই অংশটা হচ্ছে অনেক প্রশস্ত, অনেকটাই প্রশস্ত। আচ্ছা, তো এখন এখানে প্রত্যেকটা অংশে কি তরল ভর্তি আছে? আচ্ছা, প্রত্যেকটা অংশের মধ্যে কি তরল ভর্তি আছে? এখন এখানে একটা মুভেবল পিস্টন আছে। এখানে এটা কি আমার একটা মুভেবল পিস্টন। এখানে যে পিস্টনটা লাগাইছি, এখানে যে পিস্টনটা লাগাইছি আর এখানে যে পিস্টনটা লাগাইছি, দুটোর এরিয়া কি সেম হবে? এই দুটোর এরিয়া কি সেম হবে? না, সেম হবে না। না। ধরো এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে কি আমার A2। তা আমি দেখতেছি যে কি আমার A2টা কি A1 থেকে বড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে একটা ফোর্স দিই, আমি যদি এখানে এখন একটা ফোর্স দিই, F1 ফোর্স পাবো। মানে F1 ফোর্স দিলাম, তাহলে আমি এখান থেকে কি একটা F1 মানে F2 ফোর্স রিটার্ন পাবো না? কারণ এখান থেকে তো ফোর্স ঠিকভাবে যাবে, তাই তো? তাই না? ফোর্স একটা জি তো পাবো, ভাইয়া, রিটার্ন জি পাবো। ভাইয়া। এখন আমি প্যাসকেলের সূত্র অনুযায়ী কি বলছি? প্যাসকেলে বলছে যে আমি যদি বাইরে থেকে কোনো একটা চাপ দিই, সেটা কি সমানভাবে সঞ্চালিত হয়। সো আমি যদি এখানে পি চাপ পাই, আমি যদি এখানে পি চাপ পাই, আমি এখানেও কি সেম চাপই পাবো। মানে এখানে যদি আমি P1 পাই, এখানে আমি P2 পাবো। আর আমার প্যাসকেলের সূত্র অনুযায়ী P1 P2 কি হবে? সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমার P1 কত? F1 ডিভাইডেড বাই কি A1। আর এই ক্ষেত্রে আমার P2 কত? F2 ডিভাইডেড বাই কি আমার A2। তাহলে একটা সম্পর্ক আমি পেয়ে গেছি F2 বের করার। বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এবার এবার খেয়াল করো, মনে করো কথার কথা, আমরা এই যে পিস্টনটা, এই পিস্টনটা এতটুকু আসছে, মানে আমি চাপ দেওয়ার কারণে কি হয়েছে, ই এতটুকু পরিমাণ নিচে নামছে। তাহলে বলো তো, এই এতটুকুর মধ্যে যতটুকু পানি ছিল, সেটা কি এখানে এসে জমা হবে না? পানি তো কোনো ইয়া হ্যাঁ নেই, হবে। সংকুচিত বা কিছু নেই। যতটুকু পানি এখান থেকে সরবে, ততটুকু পানি কি হবে, এখানে জমা হবে। সো এখানে এখানে যে ভলিউমের পানি সরে গেছে আর এখানে যে ভলিউমের পানি কি হবে, যুক্ত হবে, এই দুটো সেম হবে, মানে V1 = V2 হবে। তাহলে এবার এখানে খেয়াল করো, সেটা হচ্ছে, মনে করো ও x1 পরিমাণ নিচে নামছে, তাহলে ও কি হবে, x2 পরিমাণ উপরে উঠবে। তাহলে এইটা যদি আমি এখন V1 V2 মাধ্যমে বের করতে যাই, তাহলে কি হবে, তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানেও কি হবে, তলের ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা। তাহলে এখান থেকে আমি কি পাইতেছি, A1 ডিভাইডেড বাই A2 সমান সমান কি হবে, x2 ডিভাইডেড বাই কি x1। এখন এই দুটো সূত্রকে কি করব, মার্জ করব। এই দুটো সূত্রকে যদি মার্জ করি, তাহলে কি হবে, F1 ডিভাইডেড বাই কি F2 ইজ ইকুয়াল টু কি হবে, A1 ডিভাইডেড বাই কি A2 সমান সমান, এখানে x1 x2 ক্ষেত্রে উল্টা হয়, x2 ডিভাইড বাই x1। এটা এমনি মনে রাখতে পারো। এই একটা সূত্র দিয়ে সব ধরনের ম্যাথ করা যাবে। বুঝতে পারছো জিনিসটা? বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার আসো কৃত কাজে। একটুটা কিন্তু গেল। বুঝি নাই, বুঝি নাই। ও, বুঝছি বুঝছি বুঝছি। ওরে বাবা। আচ্ছা, এবার আসো কৃত কাজের ব্যাপারে। তুমি আমাকে বলো, কৃত কাজ মানে কি? এই ক্ষেত্রে ধরো এই কেসে আমার কৃত কাজ, যেখানে W1
আর এখানে ধরো W2, এটা নামাইতে হচ্ছে আমার W1, এটা উঠাইতে হচ্ছে ধরো W2। এবার W1 এর জন্য কি হবে, বল ইন্টু সরণ, তাহলে F1 ইন্টু কি, F1 ইন্টু কি, X1। আর W2 কি হবে, F2 ইন্টু কি, X2। তাই না? ভুল লিখছি না ঠিক লিখছি? ভুল লিখছি না ঠিক লিখছি? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিকই তো। হ্যাঁ তাহলে এখন দেখো W1 ডিভাইডেড বাই W2 তাহলে কি হবে, F1 ডিভাইডেড বাই X1, F2 ডিভাইড বাই X2। এবার একটু খেয়াল করে দেখো তো, F1 বাই F2 সমান কি X2 বাই X1 না? তাহলে এখানে আমি এই যে F1 আর এই F2 জায়গায় লিখতে পারতেছি কি X2 বাই X1, আর এখানে তো অলরেডি আছে কি X1 বাই X2। সো কাটাকাটি গিয়ে কি থাকতেছে, 1 থাকতেছে। সো আমার W1 ইজ ইকুয়াল টু কি, W2। ঠিক আছে? সো আমার কৃত কাজ কিন্তু সেমই থাকে। আমি বল বেশি পাচ্ছি ঠিক আছে, কিন্তু কৃত কাজ কি পাবো, সেমই পাবো। বুঝতে পারছো? জি বুঝতে ভাইয়া। পারছো? আচ্ছা, এরপর এরপর একটা টপিক আছে, সেটা হচ্ছে ইয়ে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা সেটা কি ছিল, মনে করো আমার এখানে একটা তার ঝুলানো অবস্থায় আছে, এটা হচ্ছে আমার সিলিং। তোমাদের অবস্থা দেখে আমার ইচ্ছা করছে তোমাদের উল্টা করে ঝুলাই দিতে, এবার ঝুলাই দিছি। আচ্ছা, এখন এই তারের উপর যদি আমি একটা ভারী বস্তু নিচে আটকাই দিই, হচ্ছে না কেন, একটা ভারী বস্তু ধরো নিচে ঝুলাই দিছি, ভরের একটা বস্তু ঝুলাই দিছি। আচ্ছা, এখন তার এটা কি, মানে একটা ভারী বস্তু ঝুলাই দেওয়ার কারণে কি হয়েছে, তার এখানে একটা বৃদ্ধি ঘটছে। ঠিক আছে? তো আগে তারের দৈর্ঘ্য ছিল কত, আগে তারের দৈর্ঘ্য ছিল আমার L পরিমাণ, এবং আমার বৃদ্ধি কত হয়েছে, ছোট হাতের L পরিমাণ। আচ্ছা, এখন মনে করো একটা পদার্থের নর্মালি বৈশিষ্ট্য কি থাকে, যে ওর আগের অবস্থায় ফিরে আসতে চায়, একটা সীমার মধ্যে থাকতে হয়, বেশি বল প্রয়োগ করলে হয় না। একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি আমি বল প্রয়োগ করি, ওর অবস্থার পরিবর্তন করতে চাই বা ওর সাইজের কিছু 19-20 ঘটাতে চাই, তখনও কি করে, ওর আগের অবস্থায় ফিরে আসতে চাই। ওই আগের অবস্থায় ফিরে আসার জন্য যে বলটা কাজ করে সেটাকে বলা হয় কি, প্রত্যয়নী বল। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে বাইরে থেকে একটা বল কাজ করছে এখানে, সেটা হচ্ছে কি আমার mg। তাহলে ও যে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, মানে ওর হাইট কি হয়েছে, এতটুকু বেড়ে গেছে, ওটা কি ছোট হয়ে আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে ওর বলটা কি এদিক বরাবর কাজ করবে না, এদিক হ্যাঁ। বরাবর কাজ করবে না আগের অবস্থায় ফিরে আসার জন্য, সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। সো এটা হচ্ছে ধরো এফ। তাহলে এখানে আমার এই যে এফ, সেটা কি mg সমান। আচ্ছা, এখন পীড়ন, এই জিনিসটা কোত্থেকে আসলো, এই পীড়ন হচ্ছে যখন আমি বিকৃতি ঘটাবো, যখন আমি বিকৃতি ঘটাবো তখন আমার প্রতি একক আয়তনে, সরি, প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু প্রত্যয়নী বল থাকবে সেটাই হচ্ছে আমার পীড়ন। প্রতি একক আয়তনে, সরি, প্রতি একক ক্ষেত্রফলে আমার যতটুকু প্রত্যয়নী বল থাকবে সেটা কি হবে, আমার পীড়ন হবে। একইভাবে এই পীড়নের এককটা কি হবে, এই পীড়নের এককটাও কি আমার নিউটন পার মিটার স্কোয়ার। এটা কিন্তু চাপের এককের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এটা চাপ না, পীড়ন আর চাপ কিন্তু সেম না। পরীক্ষার মধ্যে এই ভুলটাই করো তোমরা, পীড়ন নট ইকুয়াল টু চাপ, এই জিনিসটা মনে রাখবা। জাস্ট একক মিলে গেছে, সূত্র মিলে গেছে, এর মানে এই না যে ও চাপ। বুঝতে পারছো? এখন আসে বিকৃতি। এই বিকৃতি জিনিসটা কি, বিকৃতি হচ্ছে ওর একক আয়তনে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে অথবা সংকুচিত হয়েছে। সো আগে দৈর্ঘ্য ছিল কি এল, তাহলে এখন ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, ছোট হাতের এল। এটাই হচ্ছে তার বিকৃতি, মানে ওর একক আয়তনে কতটুকু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে সেটাই হচ্ছে কি আমার টোটাল বিকৃতি। এখন দেখো তো এটার একক আছে কোনো, উপরেরটা হচ্ছে মিটার, নিচেরটাও হচ্ছে মিটার, মিটার মিটার কাটা চলে গেল, তাহলে এটা কোনো একক নাই, এটার কোনো একক নাই। বুঝতে পারছি দুইটা কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন বিজ্ঞানী হুক একটা কথা বলছিল, বিজ্ঞানী হুক একটা কথা বলছিল, সেটা বলছে যে স্থিতিস্থাপক সীমার ভিতরে, স্থিতিস্থাপক সীমার ভিতরে, স্থিতিস্থাপক সীমার ভিতরে অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, সেটা হচ্ছে আমার এই যে পীড়ন, এই যে পীড়ন, সেটা কি বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে? এই পীড়নটা কিন্তু হচ্ছে তোমার একটা ইফেক্ট, আর এই বিকৃতিটা কিন্তু একটা কজ, মানে কোন কারণে এটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, যতক্ষণ না কিন্তু তুমি এই বলটা ঝুলাচ্ছ ততক্ষণ পর্যন্ত এটা দৈর্ঘ্য
বৃদ্ধি হবে না। আর যতক্ষণ না পর্যন্ত এটা দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত এটা কোনো প্রত্যয়নী বল আসবে না। সো দ্যাটস ওয়াই আমার কজ হচ্ছে কি বিকৃতি এবং এফেক্ট হচ্ছে কি পীড়ন। সো অলওয়েজ আমার যে এফেক্টটা এটা কজের সমানুপাতিক হবে, অর্থাৎ পীড়ন বিকৃতির সমানুপাতিক, বিকৃতি পীড়নের সমানুপাতিক না। এটা কিন্তু পরীক্ষায় ভুল করে এমসিকিউতে, খেয়াল রাখবা। তাহলে এখানে পীড়নটা কি? পীড়ন হচ্ছে আমার এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতিটা কি? সেটা হচ্ছে আমার এল ডিভাইডেড বাই এল। তো সমানুপাতিক ধ্রুবক উঠানোর জন্য কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে, আর সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তাহলে এফ ডিভাইডেড বাই এ, এটা কি হবে? ওয়াই ইন্টু এল ডিভাইডেড বাই এল। এটা কি আমার সূত্র। এখানে আমার ওয়াইটা কি ছিল? ওয়াইটা ছিল আমার ইয়ং মডুলাস। ঠিক আছে, দৈর্ঘ্য বিকৃতির জন্য আমরা ইয়ং মডুলাস ইউজ করি। প্রত্যেকটা পদার্থের জন্য ইয়ং মডুলাস কি আমাকে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে। আমরা ইয়ং মডুলাসটা ইউজ করে কি করব? ম্যাথ করব। আর একটা লাস্ট টপিক ছিল, সেটা হচ্ছে টরিসেলি শূন্যস্থান। টরি 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 ভাইয়া মানে যদি হচ্ছে বিকৃতি ঘটে তাহলেই পীড়ন ঘটবে হ্যাঁ, বিকৃতি ঘটলেই পীড়ন ঘটবে। এরকম। বিকৃতি বিকৃতি ছাড়া তো পীড়ন ঘটার চান্সই নেই। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এ বস্তুটা এখানে না ঝুলাইতা, এটা কি বড় হইতো? অটোমেটিক বড় হয়ে যেত? না। হইতো না। তো না। আমি ধরো এখানে একটা ফোর্স প্রয়োগ করার কারণে কিন্তু এটা বড় হয়েছে, তো এটা একটা সাইজের চেঞ্জ আসছে। এই বিকৃতির কারণে কিন্তু কি হয়েছে, এখানে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে। আর আমার পীড়ন জিনিসটা কি ছিল? প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু প্রত্যয়নী বল এখানে ক্রিয়েট হবে। সো যদি আমি বিকৃতি না ঘটে কোনো প্রকার প্রত্যয়নী বল এখানে আসবে আসবে তো না। দ্যাটস ওয়াই বিকৃতি সমানুপাতিক হচ্ছে পীড়ন। মানে এই পীড়নটা হচ্ছে বিকৃতি সমানুপাতিক, যত বেশি বিকৃতি তত বেশি পীড়ন। কিন্তু কখনো বিকৃতি পীড়নের সমানুপাতিক না, কারণ বিকৃতি নির্ভর করতেছে আমি কতটুকু বাইরে থেকে টান দিচ্ছি সেটা। কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার আসতেছে টরিসিলি। তো টরিসিলি কি করছিল? ও কি করছিল, এরকম একটা বড় কন্টেনার নিছিল। এরকম একটা বড় কন্টেনার নিছিল যেখানে কি পারদ পূর্ণ ছিল। পারদ পূর্ণ ছিল। ও এরপর কি করছে, যে একটা টেস্ট টিউব নিছে। এটা অনেক বড় টেস্ট টিউব নিছে। এখানে কি করছে ও, এখানেও কি করছে ও পারদ রাখছিল। এবার এই টেস্ট টিউবটা এখানে কি করছে, এবার ওই টেস্ট টিউবটা এতটুকু পর্যন্ত কি করছে, বন্ধ করছে। বন্ধ করে এটাকে ধরছে, ধরে উল্টাইছে। উল্টায় কি করছে, এখানে রাখছে। ঠিক আছে, উল্টা কি করছে, এখানে রাখছে। এখন স্বাভাবিকভাবে কি কিছু পারদ নিচে নেমে যাবে না? কিছু পারদ তো নিচে নেমে যাবে, যে উল্টা করে রাখছে। তো দেখা যাচ্ছে প্রত্যেকবারই এই পারদটা 76 সেন্টিমিটার কি করতেছে, প্রত্যেকবার এই পারদটা কি করতেছে, 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটারে এসে আটকা যাচ্ছে। কেন? কারণ দেখো তো, এখানে এই পারদের ওজনের জন্য, পারদের ওজনের জন্য কি এখানে একটা চাপ ক্রিয়েট হবে না? এদিক বরাবর, এদিক বরাবর একটা চাপ ক্রিয়েট হবে না? হ্যাঁ। জি ভাইয়া। আর এই চাপটাকে বাধা দিবে কে? এই যে বাতাস আছে না, এই বাতাসে এই চাপটা, এই চাপটা এখান থেকে সেখানে বাধা দিচ্ছে, যে তুমি এখানে আসতে পারবে না, আমি এদিকে যেতে পারবো না। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝছো, যে এখানে ওর এদিক বরাবর চাপ ক্রিয়েট হচ্ছে, আর বাতাসের চাপ কি করতেছে, এদিক বরাবর এসে ওকে বাধা দিচ্ছে। সো প্রত্যেকবার ও দেখতেছি 76 সেন্টিমিটারে কি হচ্ছে, তোমার পারদটা থেমে যাচ্ছে। সো আমরা এখান থেকে ডিটারমাইন করছি যে এই 76 সেন্টিমিটার পারদ যতটুকু চাপ দিবে, এই 76 সেন্টিমিটার পারদ যতটুকু চাপ দিবে সেটাই কি হবে, আমার বায়ুমণ্ডলীয় চাপ হবে। কথাটা কি বুঝছো কেউ? কথাটা কি বুঝছো? হ্যাঁ ভাই, তাহলে কি 76 সেন্টিমিটার কি পারদের উচ্চতা হবে? হ্যাঁ হ্যাঁ, এই টেস্ট টিউবটা অনেক বড় ছিল। হ্যাঁ, তো এই টেস্ট টিউবটা কি করছে, এই যে 76, আচ্ছা 76, হ্যাঁ 76 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই যে 76 সেন্টিমিটার পারদ এসে থেমে যাচ্ছে, তো এই 76 সেন্টিমিটার পারদ যতটুকু চাপ উৎপন্ন করতেছে, এই চাপটাকে বাধা দিচ্ছে কে? এই যে বাইরে থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আমার 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। অর্থাৎ মনে করো, তোমাকে আমি যদি কথার কথা বলি, এখানে টেস্ট টিউবটা আছে এইভাবে, এদিক বরাবর পারদ চাপ দিচ্ছে, আর এদিক বরাবর যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার চাপ দেয়, আমার এই পিস্টন যদি না নড়ে, তাহলে বুঝতে হবে না যে এই দুটো চাপ সমান? হ্যাঁ। ওই সেম জিনিসটাই। তাহলে এই যে 76 সেন্টিমিটার পারদ চাপ, এটাই বায়ুমণ্ডলীয় চাপ। তো ওখান থেকে আমরা হিসাব করছিলাম যে 1 ATM সমান সমান কি হবে, কোন একটা তরলের উচ্চতা, মানে কোন একটা তরলের গভীরতা চাপ নির্ণয় সূত্র কি ছিল, এইচ রো জি ছিল।
ওই এর জায়গায় আমি 76 সেন্টিমিটার বসাইছি, মানে কি 0.76 মিটার। পারদের ঘনত্ব কত? 13,600। 13,600 না 19,600? পারদের ঘনত্ব কত রে? 13,600। হ্যাঁ ঠিক আছে, 13,600। তো 13,600 ইন্টু জি এর মান কত? 9.8। এরপর আমরা ক্যালকুলেট করলাম, একটা অ্যাপ্রক্সিমেট আনসার আসছিল এখানে, এটা অ্যাপ্রক্সিমেট আনসার। কিন্তু আমরা এরপরে কি করছি, আরো অনেক ক্যালকুলেশন করে একটা একুরেট আনসার বের করছি। এটা কি 101,325 প্যাসকেল। 101 কি 325 প্যাসকেল। এখন আমরা মনে করতাম কি, যে এই জায়গাটা মনে হয় পুরোটা খালি হয়ে গেছে, কিন্তু আসলে এখানে খালি হয়নি, এখানে কিছু পরিমাণ পারদ বাষ্প আকারে থাকে, পারদ বাষ্প আকারে থাকে। ঠিক আছে, সো এটাকে আগে বলা হতো টরিসেলি শূন্যস্থান। এই জিনিসটাকে আগে বলা হতো টরিসেলির শূন্যস্থান। কিন্তু আমরা পরে বুঝতে পারছি যে না, এটা একদম খালি থাকে না, এখানে তোমার অনেক প্রকার ইয়া থাকে, মানে পারদ বাষ্প আকারে থাকে। তো আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, এই লাইনটা এখান থেকে আসছিল। বুঝতে পারছো? বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারলাম। আচ্ছা, চ্যাপ্টার শেষ, এখন আসলে কিছু কোশ্চেন সলভ করি। আচ্ছা, এই জিনিসগুলো মাথায় আছে তো এখন পর্যন্ত, যা যা বক বকাইছি মাথায় আছে না ভুলে গেছো এখন যা বলছি? না ভাইয়া। আচ্ছা আসো আমরা কিছু কোশ্চেন সলভ করি। চট চেপে যাই। হাতে ক্যালকুলেটার নাও তাড়াতাড়ি। কোশ্চেনের মধ্যে দেখবা খুবই ইজি ইজি কোশ্চেন আসতেছে, না বোর্ডের মধ্যে দেখবা আহামরি কিছু দেও না। তোমাদের স্কুল শুরু হয়েছে? না, 7 তারিখে শুরু। হ্যাঁ, বুঝি নেই। রবিবার থেকে শুরু হবে। আচ্ছা, রবিবার থেকে শুরু হবে। কি দিল, তাপমাত্রা সেটা ডিলিট করে দিচ্ছে। কি রে, এটা কোন চ্যাপ্টারে আছে আমি? আচ্ছা, এটা করি। তোমাদের কাছে একটা এইচডিএল দিছিলাম, এটা করছিলা ম্যাথে? হুম, করছিলা? চ্যাপ্টার 8 বাড়ি কাছে দিছিলাম যে জেনারেল ম্যাথে, হ্যাঁ হ্যাঁ, করছি করছি। বৃত্ত। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আসে আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বার বলছে কি, মুকুট দ্বারা অপসারিত পানির ভর। আচ্ছা, গ নাম্বারটা আমি এখান থেকে সাইড করে লিখে দিচ্ছি, ছোট যেহেতু। আচ্ছা, আমাকে ঋষকল্পে একে বলছে একটা সোনার মুকুটের ভর হচ্ছে 10 কেজি, পানিতে এর ওজন হচ্ছে কি 92.12। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, প্লাবতা জিনিসটা আসলে কি ছিল? অপসারিত পানির ওজন। এখন মনে করো আমার এখানে একটা বস্তু আছে, ওর ওজন হচ্ছে কি mg। অপসারিত পানির ওজন কি? অপসারিত পানির ওজন হচ্ছে আমার FB। ঠিক আছে, তা ওদের কারণে যে মানে অপসারিত পানির ওজনটা তো বিয়োগ হবে, তাই না? অপসারিত পানির ওজনটা কি হবে, বস্তুর আসল ওজন থেকে বিয়োগ হবে না? দ্যাটস ওয়াই তো আমরা কি পাবো, হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ওয়াই আমরা একটা লব্ধি ওজন পাবো, সেটাই বের করতে বসে, আহামরি কিছু না। তো আমরা মুকুটের ওজনটা আসলে কত, 10 কেজি। ঠিক আছে, মুকুটের আসল ভর কত, 10 কেজি। তাহলে এটা ওজনটা কত আসলে? এটাকে ধরো আমি ডাব্লিউ এয়ার লিখলাম, যে বাতাসের ওজন, সেটা কত, 10 × 9.8। তাহলে এটা কত আসতেছে আমার, 98 না, 98 নিউটন। আর পানিতে কত ওর? পানিতে ওর ওজন কত? পানিতে ওর ওজন ওজন হচ্ছে কত, 92.12, এত নিউটন। তাহলে এখানে আমার অপসারিত পানির ওজনটা যেহেতু বিয়োগ হয়েছিল, তাহলে অপসারিত পানির ওজনটা বের করতে হচ্ছে এখানে। অপসারিত পানির
ওজন, সেটা কি হবে বস্তুর আসল ওজন থেকে ওর পানির ওজনটা বিয়োগ করে দাও না, তাহলে তো হচ্ছে কত আসে এটা, এটা কত আসে? 5.88। 5.88, হ্যাঁ 5.88। এটা জিনিসটা আমি যদি তোমাকে আরেকটু বুঝাই, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার এই কন্টেনারটা, যেখানের মধ্যে ধরো পানি আছে। এবার আমি এখানে একটা বস্তু রাখলাম, বস্তুর কি হয়েছে, বস্তুর এতটুকু তো একটা এমজি ফোর্স আছে, মানে ওর একটা আসল ওজন তো আছে, কিন্তু আমার প্লবতার কারণে উপর দিয়ে একটা লব্ধি ওজন যাচ্ছে না, মানে প্লবতার কারণে উপর দিয়ে আমি একটা লব্ধি বল পাচ্ছি না। সো আমি যদি এখন এখানে একটা ওয়েট মেশিন বসাই, যেখানে আমি একটা ওয়েট মাপার মেশিন বসাইছি, তখন কি আমি কিছু কম পাবো না? ওয়েটটা তো কম পাবো আগে থেকে, ওই কমটা কতটুকু কম পাবো, অপসারিত পানির ওজনের সমান কম পাবো। সো আমার এখানে আসল ওজন থেকে, আসল ওজন থেকে অপসারিত পানির ওজন বিয়োগ করলে আমি কি পাবো? পানিতে আমি যদি ওই বস্তুর ওজন মাপি, সেটা মাপি। এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো এই জন্য কি করছি, আমি বস্তুর আসল যে ওজনটা বাতাসে সেটা বের করছি, এবার সেখান থেকে পানির ওজনটা বিয়োগ করে দিছি, মানে পানিটা কতটুকু ওজন ছিল সেটা বিয়োগ করে দিছি। এবার ওখান থেকে আমি পানি, অপসারিত পানির ওজনটা পেয়ে গেছি। সিম্পল ম্যাথ, এতটুকুই আসলে। বুঝে গেছে পুরো কথাটা? সবাই বুঝছো? হ্যাঁ ভাই। এই নসীন, জি তুমি ভাই। নাই ক্লাসে? ও মনে হয় ক্লাস অন করে ঘুমাই গেছে। ও হঠাৎ করে আসে, কি একটা জিনিস বলে, কিছু বুঝি না। বললাম আসি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এরপর বলছে দৃশ্যকল্প 2 অনুসারে। ভাইয়া, হ্যাঁ, বলো। এটার ভর বের করতে বলছো তো? ও আচ্ছা, ভর বের করতে বলছে। আচ্ছা ভর, আচ্ছা আমি তো ওজন বের করে ফেলছি, তো ভর বের করা কি আমারই কিছু? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমার এমজি, তাহলে অপসারিত পানির ওজন কত? 5.88। এম এর মান বের করতে হবে, জি এর মান 9.8, তাহলে এখান থেকে এম এর মান বের করো, কত আসে? 9.8 দ্বারা ভাগ দাও। 0.6। ঠিক আছে, 0.6 কেজি, অর্থাৎ এতটুকু পানি কি ও সরাইছে। কথাটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপর বলছে দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটার আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা, এটা কোন কেসটা বলো? এই যে সম্পূর্ণ সেকেন্ড নিমজ্জিত, নাম্বার। হ্যাঁ সম্পূর্ণ নিমজ্জিত, যেখানে আমার কি, আমার ওজন এবং আমার যে বয়েন্সি এটা সমান হতে হবে, আর কিছু না। ওজন এবং বয়েন্সি কি হতে হবে? সমান হতে হবে। তাইলে এই ক্ষেত্রে আমার প্লবতা এবং আমার যে ওজন সেটা সমান হতে হবে। তাহলে বস্তুটার ভর চেঞ্জ করা যাবে না, আয়তন চেঞ্জ রাখতেছি। আয়তনের কেমন পরিবর্তন, আচ্ছা আয়তনের পরিবর্তন করলে তো তোমার ভরও চেঞ্জ হবে। আহ, উম, এখানে ভি কেমনে বের করা যায়? উম, 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 উম। আচ্ছা, দৃশ্যকল্প 2 বলছে, আমি তো এক একটা চিন্তা করতেছি। ও আচ্ছা, এখানে বলছে যে একটা বস্তু ক্ষেত্রফল হচ্ছে কত, 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা হচ্ছে কত, 10 সেন্টিমিটার, বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। আচ্ছা, বস্তুটার ভর হচ্ছে কত, 5 কেজি। এখানে বস্তুটার ঘনত্ব বের করা আগে, রো নট, সেটা হবে কি টোটাল ভর ডিভাইডেড বাই টোটাল আয়তন। টোটাল ভর কত, 5 কেজি। আয়তন কত? আয়তন হচ্ছে 300 ইন্টু 10, এটা কিসে আসবে? সেন্টিমিটার স্কোয়ারে আসবে। এই জিনিসটাকে মিটার স্কোয়ারে আনো, তাহলে কি করতে হবে? 10⁶ দ্বারা ভাগ করতে হবে। করো, কত আসে? 10⁶ দ্বারা ভাগ করো, কত আসে? কত আসে? এত আসে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এত কেজি পার মিটার কিউব। আচ্ছা, এখন বস্তুটা যখন সম্পূর্ণরূপে ভাসবে, তখন আমার বস্তুর যে ঘনত্ব আর পানির যে ঘনত্ব এটা সমান হতে হবে না? একটু কমন সেন্স খাটাও। কেন বলতেছি দেখো, হ্যাঁ। কেন, হ্যাঁ। কেন বলতেছি একটু দেখো, এখানে দেখো তো। সম্পূর্ণ নিমজ্জিত দুটো সমান থাকে।
সম্পূর্ণ নিমজ্জিত ক্ষেত্রে বস্তুর ঘনত্ব এবং পানির ঘনত্ব বা যে তরলে আছে তরলের ঘনত্বটা কি সেম হইতে হয়। কারণ দেখো এখানে অপসারিত পানির ওজন কত, ভি ইন্টু রো ডাব্লিউ, ঠিক আছে, জিটা লিখতেছি না আর কি, বা ভি রোজ আছে জি লিখলাম। আর বস্তুর কত এখানে, ভি নট, রো নট, আর জি, যেহেতু এখানে জি আর জি চলে গেছে। এখন দেখো তো এখানে যতটুকু পানি সরাইছে সেটাই কি বস্তুর আয়তন না? সো এই ক্ষেত্রে আমার এই যে ভি এবং ভি নট এটাও সমান না, তাহলে এখানে আমার এই যে ভি এবং ভি নটও চলে যাবে, তাহলে আমার দিন শেষে রো ডাব্লিউ আর রো নট কি সমান হইতে হবে না? কথাটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এবার রো ডাব্লিউ আর রো নট যদি সমান হয় তাহলে এখানে আমরা এই সেম কাজটা করব। এখানে আমার রো নটটা চলে আসছে। আচ্ছা, পানির রো কত, এখন রো নট আমাকে 1000 করতে হবে। রো নট কত করতে হবে, 1000 করতে হবে, পানিটা সমান করতে হবে। রো নট মানে কি আমার এম বাই ভি সমান সমান কি 1000। কারণ আমি বস্তু কি চেঞ্জ করতেছি না, ভর চেঞ্জ করতেছি না, জাস্ট আয়তন চেঞ্জ করবো। তাহলে ভর কত ছিল আমার, 5 কেজি ছিল, তাহলে এখানে কি হবে 1000 দ্বারা ভাগ করবো, এটা আমার ভি আসবে। তাহলে এখান থেকে আমার ভি কত আসতেছে, 5 ডিভাইডেড বাই 1000 কত, 5 × 10⁻³ ঠিক আছে। সো এখানে কি আসতেছে 5 × 10⁻³ কি মিটার কিউবে আসতেছে। আচ্ছা, তাহলে নর্মালি কত ছিল সেটা আগে হিসাব করি, উপরের রো নটটা আমার বের করা লাগবে না। নর্মালি আমার আগে ভি ছিল কত, 300 ইন্টু 10 × 10⁻⁻6, এটা কত আসতেছে 3 × 10⁻⁻6, মানে 300 × 10 × 10⁻⁻6, হ্যাঁ সেটা আসতেছে কত 3 × 10⁻⁻3। আর নতুন যে আয়তনটা সেটা কত 5 × 10⁻⁻3। সো আমার আয়তনটা বাড়াইতে হবে না, বড় হয়ে গেছে না? তাহলে হ্যাঁ বাড়াতে হবে কত, 2 × 10⁻³ মিটার কিউব। কথাটা বুঝছো, এই জি ম্যাথটা ভাইয়া। বুঝছো হানি, জি ভাইয়া। জি নসীন? বুঝছি। নসীন এখন আবার আসবে, কিছু একটা বলবে। বুঝছি বুঝছি। ভেরি গুড, জীবনে প্রথমবার ভালো কিছু বলছে। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আনি। এরপর হ্যাঁ এই ম্যাথটা, এটা করি। আচ্ছা, আসো গ নাম্বারটা করি। সেটা বলছে কি যে বড় পিস্টনে কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমি তোমাকে কি বলছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম না যে কাজ সেম থাকে, তাই না? কাজ সেম থাকে না? হ্যাঁ তাহলে আমার এখানে ধরো এটা হচ্ছে আমার W1 আর এটা হচ্ছে আমার W2, তাহলে আমাকে W2 বের করতে বলছে বড় পিস্টনে। তাহলে আমার এখানে W1 আর W2 তো সেম, আমি W1টাই বের করি। সেটা কত বলছে এখানে, 250 নিউটন বল প্রয়োগ করছি। সরণ কত হয়েছে, সরণ হয়েছে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার মানে কত, 3/100 মিটারই নিছি আর কি, কারণ আমি এসআই এককে রাখতেছি। তাহলে কত আসে 7.5। এই যে 7.5 নিউটন হচ্ছে কি আমার কৃত কাজ। এর দূর মেথ বুঝতে পারছো, মাথা খাটাবা অঙ্ক করবা। অনেক জনে কি করবে এখানে F1 F2 বের করবে, L2 বের করবে, দেন ম্যাথ করবে, করার দরকার নেই, ডিরেক্ট। বুঝতে পারছো, বুঝা গেছে? এরপর ঘ নাম্বার, ঘ জি নাম্বারে, ভাই। হ্যাঁ ঘ নাম্বারে আমাকে বলছে কি যে উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠতে পারবে কিনা বিশ্লেষণপূর্বক মতবদ্ধ। আচ্ছা, তো এখানে যেহেতু আমি এদিক দিয়ে একটা ফোর্স দিচ্ছি, তো আমি এখানে একটা F2 পাবো, এখানে আমি একটা F2 পাবো। এই F2 যদি ওর ওজন থেকে বেশি হয় তাহলে ওকে উপরে উঠাতে পারবে, আর F2 যদি ওর ওজন থেকে কম হয় তাহলে ওকে উপরে উঠাতে পারবে না। সেখান থেকে জাস্ট F2টা বের করো। তাহলে এখানে কিছু দেওয়া আছে, আচ্ছা A1 A2 দেওয়া আছে, তাহলে আমি জানি কি F1 ডিভাইডেড বাই কি F1 ডিভাইডেড বাই F2 সমান সমান কি A1 ডিভাইডেড বাই কি A2। তাহলে এখান থেকে F1 এর মান কত 250, F2 এর মান বের করতে হবে। A1 এর মান কত 6 সেন্টিমিটার স্কোয়ার, আর A2 এর মান কত 30। তাহলে এখান থেকে আমার F2 কত আসতেছে, F2 কত আসতেছে, এখানে কিন্তু দেখো এরিয়াগুলোকে কিন্তু আমি চেঞ্জ করি নাই, কারণ জিরো কাটাকাটি পয়েন্ট চলে টু যাবে। 250। 0.2 কে বলছে রে। ও আচ্ছা, খালি ওইটা দেখছি, খালি ওইটা। হুম, তাহলে কত আসতেছে
1250 আসে তো। 1250, হ্যাঁ ঠিকই আছে। সো 1250 নিউটন, কিন্তু বস্তুর যে ওজন সেটাকে বের করি। বস্তুর ওজন সেটা কত? বস্তুর ওজন হচ্ছে কত এখানে 250 কেজি, তাহলে কেজিকে যদি আমি 9.8 দ্বারা গুণ করি তাহলে কত আসবে বলো তো? আচ্ছা ইয়াতে তো আসবে কত, 2450 নিউটন। 2450। হ্যাঁ 2450 নিউটন। তাহলে বলো বড় কে? বড় 2450 নিউটন, সো কি বস্তু উপরে উঠবে না? বস্তু উপরে উঠবে না, ঠিক আছে? বুঝতে হ্যাঁ পারছো? আচ্ছা এখন ধরো এই ম্যাথটাই একটু অন্যভাবে দিলাম, ধরো এই ভরটা অনেক কম দিলাম, 50 কেজি দিলাম, ঠিক আছে 50 কেজি দিলাম, তাহলে বলো তো এখানে যখন পিস্টনের মধ্যে এই বস্তুটাকে রাখা হইতো, তাহলে ধরো এদিক থেকে আমার F2 ফোর্স আসতো, আর এদিক থেকে কি আমার ওজনের পরিমাণ ফোর্স আসতো, তাহলে আমার নিট ফোর্স কত হইতো? ওই F2 -50 × 9.8 না? মানে আমি এখানে একটা F নিট পাইতাম না, একটা নিট ফোর্স পাইতাম না, লব্ধি বল। হ্যাঁ। তো এই লব্ধি বল পাইলে আমি এখানে একটা ত্বরণ পাইতাম না, একটা ত্বরণ উপরে উঠতাম না, ওই ত্বরণটা বের করতে পারতাম না? কথাটা কি বুঝতে পারছো? আমি কি আর দেখ, বললেন ভাই, বুঝি নাই। মনে করো, মনে করো কথায় কথা এই বস্তুটা ছিল আমার 50 কেজি, তাহলে ওর ওজন কত হবে আমাকে বলো? 50 × 9.8 কত আসে? 15 × 9.8 কত আসে? 490। হ্যাঁ 400, 900, সরি 490। 490 না? ওই, হ্যাঁ হ্যাঁ 490। তাহলে এই 490 কি আমার F2 থেকে ছোট না? 490 নিউটন আসতেছে। সো তখন আমি এই বস্তুটাকে এখানে বসাইতাম, এই বস্তুটাকে আমি এখানে বসাইতাম, তখন কি হতো? এই বস্তুর নিচে থেকে কত আসতেছিল? F2 আসতেছিল। এই F2 কত আমার? 1250। আর বস্তুর উপর থেকে কত আসতেছিল? মানে বস্তুর ওজনটা কত নিচের দিকে, সেটা কত? 490। তো আমার F নিট কত হইতো? উপরের দিকে হইতো না, 1250 থেকে আমার 490 বাদ যেত, তাই না? 760। 1250 থেকে 490 বাদ যেত, 760 হইতো। এটা কি আমার নিট ফোর্স হইতো না? মানে লব্ধি বল হইতো না? ভাইয়া, হ্যাঁ 1250 থাকবে নাকি? ওই বেটা ওই, F2 কারণ কত? আপনি তো ভরটা কমাই দিছেন না। হ্যাঁ কমাই দিছি তো, এই যে দেখো আমি তোমাকে আবার তো বলতেছি, ভরটা কমাইলে শোনো একটু আবার শোনো, নতুন করে বের করতে হবে না? এই ভর কমাইলে কি F2 নতুন করে বের করতে হবে? F2 কি ভরের উপর নির্ভরশীল? সূত্র কি? F1/F2 = a1/a2, এখানে ভর কোত্থেকে আসলো? তাহলে F2 তো সেমই থাকতেছে, আমি জাস্ট এখানে ভরটা চেঞ্জ করছি, এখানে 250 রাখতেছি না, 50 রাখতেছি। এখানে যদি জাস্ট 50 রাখি তাহলে বস্তুর ওজন নিচের দিকে, দাঁড়ো, বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে, উপরের দিকে একটা 1250 ফোর্স যাচ্ছে, আর নিচে হচ্ছে কত? 490। তাহলে আমার F নিট কত হবে? 1250 থেকে 490 বিয়োগ দিব না, তাহলে 760 থাকতেছে না? এটাই কি আমার লব্ধি বল হবে না তখন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা যদি আমার লব্ধি বল হয়, তাহলে আমি এখানে একটা ত্বরণ পাবো না? তাহলে ত্বরণ কি হবে? F নিট ডিভাইডেড বাই বস্তুর ভর, সেটা কত? 50 কেজি। পাইতাম নাকি বলো? পাইতাম? হ্যাঁ জি পাইছি। ভাই। হ্যাঁ, তো ত্বরণ পাইলে এখান থেকে ধরো কোনো একটা সময়ের মধ্যে দূরত্ব বের করতে দিছে, বা কতটুকু উপরে উঠবে বের করতে দিছে, পারতাম না? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা মনে করো এই কোশ্চেনটা আমি আরেকটু মডিফাই করতেছি। মনে করো সেটা আমি এখান থেকে, ধরো ও যদি L1 পরিমাণ নিচে নামে, তাহলে ও কি এখান থেকে L2 পরিমাণ উপরে উঠবে না? হ্যাঁ তাহলে আমাকে এখন যদি বলে যে L2 উপরে উঠতে কতটুকু টাইম লাগবে, L2 উপরে উঠতে কতটুকু টাইম লাগবে, সেটা কি আমি এই ত্বরণটা ইউজ করে করতে পারবো না? মানে আসলে আমার চাইছে কি, যে এই L2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতে আমার টাইম কত লাগবে? S = UT প্লাস হাফ AT স্কোয়ার, যেখানে ইউটিটা কি হবে? 0 হবে, কারণ এটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। S এর জায়গায় কি বসাবো? L2 বসাবো। আর এখানে A এর মানটা আমি বের করছি, জাস্ট T এর মানটা এখান থেকে বের করতাম, এটাই আমার আনসার চলে আসতো। কথাটা বুঝছো? জি ভাইয়া। এখান থেকে যা, L2 এর মান আবার কোথা থেকে বাহির করতাম তাহলে? এই L2 এর মান এই যে এই সূত্র থেকে বাইর করতাম মামুনি, এই যে দেখো, এই যে x1 x2 মান ইজ L1 L2। হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা বসেছি যে ও নিচে নামছে ধরো x1, উপরে উঠছে ধরো x2,
আর ওরা বলছে যে নিচে নামছে L1, উপরে উঠছে L2, এটাই হলো কাহিনী। মানে এক্স কে এল দ্বারা বলছে ওখানে, এটাই। বুঝতে পারছো? টি না থাকলে কিভাবে বের করবো? কি না থাকলে? টি টি আরে পি কেন থাকবে? তোমার সূত্র কি পি ছিল সূত্রে? এই সূত্রে কি ছিল? সূত্রে তো টি এতটুকু টি ছিল। টাইম টাইম। তোমাকে টাইমই বের করতে দিছে রে। তোমাকে বলছে যে ধরো এই ও বস্তু, আচ্ছা এই আচ্ছা। বস্তুটা L2 পরিমাণ উপরে উঠবে। সো এই যে L2 পরিমাণ উপরে উঠবে, সেটা উঠতে কতটুকু টাইম লাগবে, মানে L2 পরিমাণ যাইতে কতটুকু সময় লাগবে। আমি তো L2 বের করতেই পারবো। ওই L2 থেকে আমি টাইমটা বের করব, এই যে টি বের করবো এই সূত্র থেকে। জি ভাই, বুঝছি বুঝছি। এবার বুঝছো তোমরা? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আরেকটা কোশ্চেন করি। তাহলে এখান থেকে যা, মানে এই ধরনের কোশ্চেন টাইপটা থেকে যা যা হওয়া সম্ভব আমি দেখাইলাম। আচ্ছা, এটা কি লিখছে যে এ বস্তুটা পানিতে ওজন কত হবে, এ ও বি বস্তুকে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে। আচ্ছা এটা করি, এটা যশোর বোর্ডে আসছে। তোমাদের সিনিয়রদের পরীক্ষা কেমন হয়েছে খবর নিছো? খবর তো নিবা না, সারাক্ষণ মোবাইল টিপে তোমরা। ছি। এই যে নাম্বারটা করবে। তো এখানে বলছে এ বস্তুটা পানিতে ওজন কত হবে। এখন পানিতে ওজনের জন্য কি করতে হবে বলো? এই বলো, হানি বলো। কি? পানিতে ওজন বের করতে হলে কি করতে হবে? পানিতে এই ঘনত্ব নাকি ঘনত্ব। ভি রো জি দিয়ে বাহির করা লাগবে না নাকি? বস্তুর যে আসল ওজন, বস্তুর যে আসল ওজন মানে বাতাসের যে ওজন, এখান থেকে অপসারিত পানির ওজন বাদ দিব, শেষ। বস্তুর ও- আচ্ছা পানিতে ওজন, পানিতে হ্যাঁ ওজন। মানে পানিতে ডুবাই দিছি, দেন ওর ওজন মাপবো, ওটা বলছে। ঠিক আছে, তাহলে এখানে এ বস্তুর জন্য কি কি দেওয়া আছে, এ বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর দেওয়া আছে। আচ্ছা, ভালোই। তাহলে এখান থেকে আমি এ বস্তুর ঘনত্বটা আগে বের করি। আচ্ছা, এ বস্তুর ঘনত্বটা একটু দরকার আছে, সেটা যদি আমি বের করি তাহলে কত হবে? 20/35 ইন্টু 26 ইন্টু 12। এটাকে কি করবো, 10⁻⁻6 দ্বারা গুণ দিব যাতে মিটারে চলে আসে। ঘনত্ব কত আসে দেখো তো, ঘনত্ব কত আসে? ওই যে ঘনত্ব কত আসে? 1831.5। কত কত কত? 1800? 31.50। হ্যাঁ আচ্ছা, এত কেজি পার মিটার কিউব। এটা কি পানি থেকে বেশি না? হ্যাঁ। পানি থেকে বেশি মানে পানিতে সম্পূর্ণভাবে ডুবে যাবে, তাই না? একটা হ্যাঁ। জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, এই যে দেখো দেখো, এই একটা জিনিস দেখাই দিই, শর্টকাটটা। কই গেল কই গেল, রে কেসগুলা কই? এই যে এখানে আমার কি, রো ডাব্লিউ আর রো নট সমান হলে কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যখন ডুবে যাবে তখন কি হয়, আমার অবজেক্টের রো পানির রো থেকে বেশি হয়। আর যখন ভেসে থাকে তখন কি হয়, আমার অবজেক্টের রো পানির রো থেকে ছোট হয়। ঠিক আছে, এটা এখানে দেখলে বুঝবা, একটু ক্যালকুলেশন করলে বুঝবা। এর থেকে আমি বুঝে গেছি আর কি ডাইরেক্ট, যে ঘনত্বটা যখন বেশি তাহলে কি হবে, ডুবে যাবে। আচ্ছা, আর যখন ডুবে যাবে তাহলে কি আমার ওই ধরনের কেস নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে যে কত অংশ ডুবছে? পুরাটাই ডুবে যাবে। সো পুরাটা ডুবে গেলে টোটাল আয়তনে সমপরিমাণ পানি অপসারিত হবে না? আমাকে বলো তো। হ্যাঁ। কারণ যখন ডুবে যাবে তখন তো একদম পুরো বস্তুটাই ডুবে যাবে। সো পুরো বস্তু ডুবে গেলে পুরো বস্তুর আয়তনে সমপরিমাণ পরিমাণ পানি অপসারিত হবে, ওইটাই বের করে বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে এখন পানিতে ওজনটা বের করি। পানিতে ওজন, তাহলে সেটা হচ্ছে বস্তুর আসল ওজনটা আগে বের করতে হবে। সেটা কত আমার? 20 কেজি দেওয়া আছে, 20 × 9.8। এখান থেকে পানির ওজনটা, অপসারিত পানির ওজন বাদ দিব, তাহলে বস্তুর আয়তন কত? সেটা হচ্ছে 35 ইন্টু 26 ইন্টু 12। এটার সাথে 10⁻6 গুণ দিলে কি হবে, মিটারে চলে আসবে। ভি চলে আসছে, ভি এর সাথে পানির
রো গুণ দিব, এটার সাথে কি 9.8 গুণ দিব, তাহলে এটা কি অপসারিত পানির ওজন চলে আসছে। তাহলে কত আসছে বলো তো, বিয়োগ করলে কত আসে? $88.98। বাকিদের কি সেম আসছে? হুম, হ্যাঁ 88.9। হ্যাঁ, তাহলে ওর ওজনটা কত হবে আসলে? 88.984 নিউটন। বুঝতে পারছো? ম্যাথটা কিভাবে জি চিন্তা ভাইয়া। করতেছি? ম্যাথ গুলো ইজি ভাই, 2-3 লাইনের জি। ম্যাথই আসে, এগুলোই পারো না তোমরা। দাঁড়াও, এটা একটু নিচে নিয়ে যাই তো, আরো কিছু লিখতে হবে এখানে। আচ্ছা, তো এটা গেল কি আমার ঘ নাম্বার কি বলছে কোশ্চেনটা দেখো, সেটা বলছে এ আর বি কে আমি যদি একত্রে বেঁধে পানিতে ডুবাই তাহলে ভাসবে না ডুববে? তাহলে এখানে বুঝতেছো যে গড় ঘনত্ব বলে একটা জিনিস আসবে, এখানে গড় ঘনত্ব বের করতে হবে। তো গড় ঘনত্বের জন্য কি লাগবে? টোটাল মানে ভর মোট বাই ভর টোটাল। ডিভাইডেড বাই কি, মোট আয়তন। এখন মোট আয়তন, তাহলে এখন মোট ভর কত? এটা তো ইজি, যে এ বস্তুর ভর কত ছিল 20 আর বি বস্তুর কত 4, তাহলে 20 যোগ 4। আর এখানে দেখো তো এ বস্তুর আয়তন কত ছিল, সেটা আমরা আগের মতো লিখতে পারতেছি, সেটা কত 35 ইন্টু 26 ইন্টু 12 ইন্টু 10⁻⁻6, এটা কি মিটার কিউবে চলে আসছে। আচ্ছা, আর বি বস্তুর জন্য দেখো তো, বি বস্তুর এখানে আয়তনে কিছু দেওয়া নেই, কিন্তু ওর এখানে ঘনত্বটা দেওয়া আছে কেজি পার মিটার কিউবে। সো আমি কি জানি যে রো ইজ ইকুয়াল টু কি আমার এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে এম বাই রো না? এটা ইউজ করা যাবে না? যাবে তো? যাবে যাবে। হ্যাঁ, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো ইউজ করো, এম এর মান 4, রো এর মান কত 500 মিটার কিউবে চলে আসছে। তাহলে এখান থেকে বের করো এখানে গড় ঘনত্ব কত আসে আমাকে বলো দেখি, গড় ঘনত্ব কত আসছে? 1.27 into 10⁻³ 1.27 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। তো 10⁻³ মানে কত? এটা আসলে কত 1270। তাহলে পানি থেকে বড় না? সেটা কি ডুববে না? হ্যাঁ। হ্যাঁ, এটা একটু দেখাই দিবা, ডুবে কেমনে যাবে। দেখাবা? এটা কেমনে দেখাবা? অপসারিত পানির ওজন বের করবা, এরপর দেখাবা যে বস্তুর আসল ওজন আর অপসারিত পানির ওজন থেকে কি বেশি, দ্যাটস ওয়াই কি ডুবে যাবে। অপসারিত পানির ওজন কেমনে বের করবা? এখানে মোট আয়তন কত, এই যে মোট আয়তন, এই যে মোট আয়তন আছে না, মোট আয়তন এটা বের করছি না, এটার সাথে পানির কি করবা রো গুণ দিবা, 9.8 গুণ দিবা, তাহলে কি আসছে অপসারিত পানির ওজন। এই অপসারিত পানির ওজন যদি বস্তুর আসল ওজন থেকে কি হয় বেশি হয়, তাহলে ভাসবে, কম হলে ডুববে, এটাই দেখাই দিবা। বুঝতে পারছো? বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ, এরপরে ম্যাথে যে এই ধরনের ছোটখাটো ম্যাথই আসতেছে, আমার ম্যাথ দিবে না। আচ্ছা, উম, 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 এটা করে তো, আর কলা গাছ চিনি ডুবে গেছে এখানে। আচ্ছা, কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেন আমাকে বলছে হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 30 সেন্টিমিটার লম্বা, 300 সেন্টিমিটার লম্বা একটা কলা গাছ পানিতে ভাসে, মানে টাইটানিকের মতো অবস্থা আর কি। হ্যাঁ, তো কলা গাছটা বন্যার পানিতে আয়তনের এত% ডুবে থাকে, বন্যার পানির ঘনত্ব এত, কলা গাছের ঘনত্ব বের করতে দিচ্ছে, তা আগে কলা গাছের ঘনত্ব বের করি, যদি ঘ নাম্বার ম্যাটটা না পারি তাহলে কলা গাছটার সাথেই ফাঁসলে মরে যাবো আমরা। আচ্ছা, সো গাছের ঘনত্ব বের করতে হবে, এটা কেমনে করবো বলো দেখি, ভাবো। আমি তোমাকে হিন্টস দিচ্ছি 30%।
আমরা যদি প্রথমে কলা গাছের আয়তনটা বের করি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওটার পরে ওটার ভর বের করলেই তো হয়ে যাবে। দেওয়াই নেই, হ্যাঁ হ্যাঁ, দেওয়াই তো নেই, বের করবো। কেমনে বের করবে? শুধু আয়তনই বের করতে বের হবে, কর- এবার আর কিছু বের করতে পারবা? কলা গাছের ঘনত্ব তো জানো না, কলা গাছের ঘনত্ব জানো না, কলা গাছের ভরও জানো না, তাহলে কেমনে বের করবা? পানির ঘনত্ব দিয়ে করবো না কলা গাছের ঘনত্ব দিয়ে? ওমা, তো কলা গাছের জিনিসটা কলা গাছের ঘনত্ব দিয়ে করবা, কলা গাছের ভর দিয়ে করবা, তুমি এখানে পানি করতে গেছিলে। দেখি ভাবো ভাবো, আরে 2 মিনিট সময় দিলাম সবাই, ভাবো। কলা গাছের আয়তন তো বাহির করা যায়, মানে আয়তন তো দেওয়া আছে না। হ্যাঁ, তো কলা গাছের আয়তন তো দেওয়া আছে, আমার লাগতেছে কলা গাছের ঘনত্ব, এটা কেমনে বের করবো বলো না? রো ইকুয়ালস টু এম বাই ভি দিয়ে করবো। হ্যাঁ, রো তো ইকুয়ালস টু এম বাই ভি। এম কইয়া দেওয়া আছে? কি এম তো বের করবো আমরা। এম কেমনে বের করবা? পানির ঘনত্বের সাথে যতটুকু ডুবছে তার অংশ। দি করো, তোমরা করো তোমার মতো, এরপর আমি করতেছি। আনসার বলবো আমাকে, সময় আমার একটা দিবে। মান বের হয়েছে, কত তোমার মান, কত বেরিয়েছে? 360। হ্যাঁ, 360? আচ্ছা, এটা কিন্তু আমি বলিনি। হ্যাঁ, ঠিক আছে, এটা পূর্ণতা বলছে, দেখি বাকি দুজন, বাকি দুজন। এখানে অপসারিত পানির ওজন কিভাবে বের করবো? এটা তুমি না জানো, তোমাকে পড়াইলাম না একটু আগে, একটু আগে পড়াইছি, প্লাস 1 মাস 2 মাস আগেও পড়াইছি, তখন অনেক ডিটেলসে পড়াইছি। এবার পড়ো। হানি ভাই, ইয়ো হানি সিং, আনসার কত? কিরে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাহির করতেছি। না, আমি বসে আছি, আমি দাঁড়াতে পারবো না, এই অনলাইন ক্লাসে দাঁড়ায় করা যায়? আর 1 মিনিট সময়। কলা গাছের আয়তন কিভাবে বের করবো? ও বাবা, এ, কলা গাছের আয়তন কেমনে বের করবে? এই কলা গাছের আয়তন দেওয়াই আছে, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 300 সেন্টিমিটার লম্বা একটা কলা গাছ। হ্যাঁ, তো এটা এটা তো কিভাবে আয়তন না, এটা কি তাইলে? এটা কি তাইলে? ব্যাস উচ্চতা। এত ব্যাসার্ধ আর উচ্চতা থাকলে কি আয়তন বের করা যাবে না? সূত্র পারি না তো। তো সূত্র কি আমি একটু আগে দেখাইনি? এ, একদম প্রথম স্লাইডেই আছে, হয়ে গেল। এই যে, বলো এখান থেকে কোন সূত্রটা ইউজ হবে? কোনক, মানে হ্যাঁ কোনক। এ, সিলিন্ডার। তুমি 1 মিনিট, তুমি জীবনে কোন দিন কলা গাছ দেখছো এরকম? মানে কলা গাছ কি এরকম জানি থাকে? না, হ্যাঁ। এখানে সিলিন্ডার তো হওয়ার কথাই না, কিভাবে সিলিন্ডার হয়? আল্লাহ আল্লাহ, আল্লাহ, কিছু একটা করো। তুমি কলা গাছ কোন দিন দেখছো এরকম কোন আকারের হয়? সিলিন্ডার আকারের হবে ভাই, কলা গাছের অংশটা কি হয়? সিলিন্ডার আকারের হবে। এই যে এরকম সিলিন্ডার আকারে কলা গাছ, যেখানে রেডিয়াস দেওয়া আছে আর হাইট দেওয়া আছে, তো সিলিন্ডারের সূত্র ইউজ করবা। এই যে, এই করো এবার, সিলিন্ডার সূত্র পাই আর স্কোয়ার এইচ। এই যে, তোমরা মিয়া কোন দিন জানি আমার ডুবাই দাও। দেখো এখানে কি বলছে, কলা গাছটা বন্যার পানিতে আয়তনে 30% ডুবে, এটা খেয়াল করছো? এই লাইনটা খেয়াল করছো? কলা গাছটা তার আয়তনে 30% ডুবে। আচ্ছা, জিনিসটা কেমন? এটা ধরো পানির অংশ, মানে পাত্র ভরা পানি, কথার কথা কইলাম। এখানে ধরো একটা বস্তু, এই বস্তুর এই যে এতটুকু অংশ ডুবে গেছে, এই এতটুকু যে অংশ ডুবছে সেটা হচ্ছে 30%।
এই যে এতটুকু অংশ ডুবছে এটাই প্লবতার যোগান দিচ্ছে। তাহলে বস্তুর টোটাল ভর কত? তাহলে এখানে কি হবে আমার এই যে এফ বি সেটা কি আমার এফ ডাব্লিউ সমান হবে না? ঠিক আছে, তাহলে এখানে এই এফ বি কত, মানে বয়েন্সি পরে, আচ্ছা বয়েন্সি পরে, আগে আমরা ওজন বের করি। টোটাল ওজন কত সেটা আমি জানি না, তাহলে কি ভি রো কলা গাছের রো আর জি, কলা গাছের আয়তন কলা গাছের রো আর কি জি, এটা ভি নট দিলাম। আর অপসারিত পানি কত? টোটাল কলা গাছে 30% না, কারণ 30% ডুবছে, তাহলে 0.3 ইন্টু ভি নট। পানির আয়তন কত, সরি পানির রো কত? রো ডাব্লিউ আর জি, জি এর জায়গায় থাকলো, তাহলে এখান থেকে আমার জি চলে গেল, এখান থেকে আমার ভি নট চলে গেল, তাহলে থাকতেছে কি এখানে রো নট সমান সমান কি থাকতেছে 0.3 ইন্টু রো ডাব্লিউ। তাহলে রো ডাব্লিউ কত? 1000। তাহলে কলা গাছের ইয়া কত, সরি রো ডাব্লিউ 1000 না, এখানে দেওয়া আছে পানির ঘনত্ব, মানে বন্যার পানি, তো তাহলে বন্যার পানির ঘনত্ব কত 1200। তাহলে কত হবে 0.3 ইন্টু 1200, তাহলে কত আসতেছে 360 কেজি পার মিটার কিউব, পূর্ণতা পারছে, মাসাল্লাহ। আর তুমি মিয়া কলা গাছ 3 কোণ ধরছো, বাহ। বুঝতে পারছো? এ নসীন বুঝছো এটা? ভাই বুঝো নাই? হ্যাঁ ভাই বুঝছি। ইয়ে হানি বুঝছো? হানি কি রে মই তো গেছে মনে হয়। হানি বুঝছো ঘর নম্বর করবো? কি রে ভাই? এই যে পোলা পাইন নেট গেছে নাকি? পানি বেরোয় গেছে ভাই। কেন? আর আচ্ছা তোমার নেট ডিস্টার্ব করতেছিল, আচ্ছা দাঁড়াও আমি বলতেছি আবার। সেটা হইতেছে দেখো, এখানে যেহেতু এটা ভেসে আছে 30% ডুবে ভেসে আছে, সো ওর টোটাল ওজনটাকে যতটুকু পানি সরাইছিল ওটা বয়েন্সি ফোর্সটা কি ব্যাকআপ দিচ্ছে না? সিম্পল কনসেপ্ট চিন্তা করো। সো এই টোটাল কলা গাছটাকে ওর যত যত অংশ পানি সরাইছে ওটাই তো ব্যাকআপ দিচ্ছে। তাহলে টোটাল কলা গাছের ওজন কত? এম জি, তাহলে এম বের করার জন্য ভি নট রো নট ইন্টু জি। আর ওই কলা গাছে 30% ডুবছে, তাহলে 30% আয়তনের সমপরিমাণ পানি সরাইছে ও, তাহলে এখানে কি হবে 0.3 ইন্টু ভি নট আর পানির যে ঘনত্ব সেটা। এরপর এখান থেকে জি আর জি চলে যাবে, বাদ বাকি অংশ ক্যালকুলেশন। একটু ক্যালকুলেশনটা দেখে দেখো বুঝছো কিনা। হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন দেখো লোকটা নিরাপদে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা বের করতে বসে। আচ্ছা দেখো এটা ছিল আমার প্রথমে কলা গাছ, ঠিক আছে, কলা গাছ দেখছো নসীন, সিলিন্ডার আকৃতিতে কলা গাছ দেখছো নসীন? এই নসীন, হ্যাঁ দেখতে হ্যাঁ সিলিন্ডার দেখতেছি আকৃতিতে। গো। তুমি একটু আমাকে ছবি পাঠাবে বুঝছো, 3 কোণা কলা গাছ জীবনে কই দেখছো তুমি? আচ্ছা এটা ছিল আগে কলা গাছটা, যেটা কি তোমার 30%-এ ভাসতেছিল, 30% ডুবে গেছিল ভাসতেছিল। এর উপর একটা লোক চাপছে, মানে লোক এটার উপর বসে গেছে বলতে পারো, সেটা কত 40 কেজির একটা কি লোক বসে গেছে। এখন আমি যদি ওদের গড় ঘনত্ব বের করি, গড় ঘনত্বটা যদি একটু বের করি, সেটা কি হবে টোটাল ভর ডিভাইডেড বাই কি টোটাল আয়তন না? তার টোটাল ভরটা কত? লোকের ভর 40 আর কলা গাছের ভর কত? কলা গাছের ভর কত? এখন দেখো কলা গাছের আমি কি পাইছি, কলা গাছের আমি তোমার ঘনত্ব পাইছি, তো কলা গাছের ঘনত্ব এবং কলা গাছের ইয়া পাই আয়তন জানা আছে, তাহলে এখান থেকে আমি ভরটা বের করতে পারবো না কলা গাছে? তাহলে এম অফ কলা গাছ আগে বের করি, সেটা কি আমার ভি ইন্টু রো। তাহলে ভি কত আমার 15 সেন্টিমিটার, ওর কি ব্যাসার্ধ, তাহলে এখানে কি হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 15 স্কোয়ার এইচ কত আমার 300। এটার সাথে কি হবে 10⁻⁻6 গুণ হবে, যাতে আমি মিটারে নিতে পারি। এরপর এটার সাথে আমার 360 গুণ হবে, যাতে আমার ভর চলে আসে। তাহলে কত আসে আমার ভরটা বলো দেখি, কত আসে, কত আসে ভর? 7
সেভ- 75.6। হ্যাঁ, কত? 75.6। 75.6। আচ্ছা, এখানে 76টা কিছু একটা আছে, আমি 76 ধরি, কোনো সমস্যা নেই, তোমরা নিজেরা একদম একুরেট লিখবে আর কি। আচ্ছা, তাহলে 76 কেজি। তা কলা গাছের ভর ছিল কত? 76 কেজি। লোকের ভর কত? 40 কেজি। এখন তুমি আমাকে বলো তো, পুরো আয়তনটা কলা গাছের আয়তনে বসাই দিই, কারণ এখানে লোকের আয়তন সম্পর্কে কিছু বলার নেই, তো পুরো আয়তনটা কি কলা গাছের আয়তন তাই বসাই দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এই যে কলা গাছের যে আয়তনটা, এটা বসাই দিচ্ছি, কপি। তাহলে এখানে গড় ঘনত্ব কত আসে আমাকে বলো দেখি, এখানে গড় ঘনত্ব কত আসে? 552.38। 552। শুধু কলা গাছের ঘনত্ব কেন বসায়? বুঝি নাই। গড় ঘনত্বের ওখানে শুধু কলা গাছের আয়তন আয়তন, কেন বসায়? কারণ লোকের আয়তন তো জানি না, তাই আমি ভাবতেছি যে লোকের, মানে আমি এমন একটা অ্যাজাম্পশন নিতেছি যে কলা গাছ আসলে বেশি থাকবে, তো ওই ভাষার অংশটা কি আয়তনটা, মানে লোকটাকে আমি এখানে আয়তন দেওয়া নেই, দ্যাটস আমি আয়তনটা ইউজ করতেছি না, লোকে যদি দেওয়া থাকতো আমি করতাম, বুঝছো? দ্যাটস আমি এখানে করতেছি না, আমারই তেমন একটা ফ্যাক্ট পড়তেছে না এই ম্যাথের জন্য, এখানে এটা একটা এরর বলতে পারো, কিছু করার নেই আসলে। বুঝতে পারছো আমার ভাইয়া, কথাটা? হ্যাঁ বলো। মানে একটু চেঞ্জ হবে। জানি আমি। 500। 547.02 এইভাবে করলে। আর আমি করছিলাম ওই যে কলা গাছের যে আয়তন ওইটা দ্বারা ভাগ করছিলাম, এই কারণে ওইটা আসছিল। আচ্ছা যাই হোক, 550 অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা আসবে, এটা কি আমার 1000 থেকে ছোট না? তাহলে কি এটা ভাসবে তো? ভাসবে তো? বাসবে। অবশ্যই ভাসবে। ঠিক আছে, এটা কেমনে দেখাবা? অপসারিত পানির ওজন দিয়ে দেখাই দিবা। বুঝতে পারছো? অপসারিত পানির ওজন কি এই আয়তনের সমান, কি পানি অপসারিত করলে কতটুকু ফোর্স পাইতাম, এটা দেখাবা আগে। এটাই বুঝা গেছে এই ম্যাটটা? জি ভাইয়া। আচ্ছা, পরের ম্যাথে যাই। এরপর আমাকে কি বলছে, দাঁড়া অন্য একটা ম্যাথ করাই। সব ধরনের ম্যাথই তো করলাম প্রায়। এখানে কি বলছে, পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে। এই দেখো এখানে কি বলছে যে বস্তুর, এখানে কি বলছে দেখো তো, যে বস্তুর উপরের পৃষ্ঠে কত চাপ অনুভূত হবে, এটাকে আমার করে দেওয়া লাগবে? এটা কি এইচ রো জি না? এইচ তো দেওয়াই আছে, খেয়াল করছো? এইচ তো দেওয়াই আছে, এটা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আহামরি কিছু নেই। এরপর বলছে বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কি? আচ্ছা, বস্তুর হারানো ওজন কি হয়? বস্তু দ্বারা অপসারিত পানির ওজন হয় না? এই হ্যাঁ, যে, তো বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বের করবা। এই দেখো এখানে বস্তুর আয়তন ইজিলি বের করা যাবে সিলিন্ডারের সূত্র দিয়ে। সো ওখান থেকে বস্তুর অপসারিত পানির ওজন কি, বস্তুর সমপরিমাণ আয়তনের যে পানিটা থাকে ওটার ওজনটা বের করবা। দেন এখান থেকে F1 F2 বের করে দেখাবা যে এটা লব্ধিটাও কিসের হয়, ওদের ওজনের সমানই হয়, মানে পানির ওজনের সমানই হয়। এটাই, এই জিনিসটা কি বুঝছো নাকি বলে করে জি দেখাইতে ভাইয়া। হবে? হানি ভাই? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে আমি করতেছি না এখানে। এরপর এখানে বলছে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটা পুকুর পাড়ে বসেছিল, তার ভাইয়ের হাতে এটা ছিল। বলছে পুকুরের তলদেশে পানির চাপ, সেটা কি এইচ রোজি। এবার বলছে বলটি পানিতে ডুববে কিনা। আচ্ছা, পুকুরে ঘনত্ব দেওয়া আছে, আচ্ছা। হ্যাঁ, বলটি পানিতে ডুববে কিনা এটা কেমনে বের করবা? মানে তোমাকে যদি কোনো ধরনের কোশ্চেন এরকম দে, কোনো ধরনের কোশ্চেন যদি ধরো, আচ্ছা মনে করো তোমাকে যদি কোনো ধরনের কোশ্চেন এমন দেয় যে ডুববে কিনা, তখন কি করবা? যে ধরো এখানে বস্তুটার ওজন দেওয়া আছে কত, 200 গ্রাম, বস্তুটার আয়তন দেওয়া আছে কত, 250 সেন্টিমিটার কিউব। তুমি করবা কি, বস্তুর আয়তনের সমপরিমাণ পানির ওজনটাকে বের করবা। সেটা কত? বস্তুর আয়তনের সমপরিমাণ পানির ওজন, সেটাই বের করে ফেলবো, একদম পুরা বস্তুর আয়তনের সমপরিমাণ পানির ওজন বের করবা। তাহলে সেটা কত হচ্ছে আমার, 250 সিসি। তাহলে এটাকে মিটার কিউবে নাও, 10⁻⁶। এরপর পানির ঘনত্ব দ্বারা গুণ করলাম, এরপর 9.8 দ্বারা গুণ করলে কি হবে, ওজন বের হবে। সেটা কত আসে দেখো তো, কত আসে এটা?
দেখো 2.45 আসে, 2.45 নিউটন। অর্থাৎ পুরা বলটা যদি ডুবাইয়া দাও তাহলে নিচে থেকে তুমি প্লবতা পাবো হচ্ছে 2.45। পুরা বলটা ডুবাই দিছে। এখন বলটার আসলে ওজন কত ছিল সেটাকে বের করি, সেটা কত 200 গ্রাম। তাহলে 200 গ্রামকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, ওটাকে যদি আমি এখন 9.8 দ্বারা গুণ করি তাহলে সেটা শেষে 1.96। 96। 1.96, তো এই 1.96 কি আমার 2.45 থেকে ছোট না? এটা অবশ্যই বেশি থাকবে, নো ম্যাটার হোয়াট, এটা অবশ্যই বেশি থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি অ্যাড করে দিচ্ছি তোমার। স্লাইডে অ্যাড করে রাখি। যে কোনো ধরনের ম্যাথ করার সময় এভাবে এভাবে করবা, যে ডুববে কি ভাসবে কি এগুলো কেমনে করবা, পুরা ওজনটা মানে পুরা বস্তু সমপরিমাণ আয়তনের পানির ওজন বের করবা। দেন ওই ওজনটা যদি আমার আসলে বস্তুর ওজন থেকে বেশি হয় তাহলে কি বস্তু ডুববে না। বুঝতে পারছো কথাটা আমার? যে কোনো ধরনের ম্যাথ এমনি করবা। বুঝা গেছে? জি এই ভাইয়া। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা সবসময় মনে রাখবা। আচ্ছা, আর একটা ম্যাথ দেখি। এই ধরনের ম্যাথ তো বহুত করাইছি ভাই, সব ধরনের জিনিসই বলে দিছি। এই দেখো বি পাত্রের তলদেশে চাপ কত? তো বি পাত্রের তলদেশে চাপ কত মানে কি এইচ রো জি বের করতে হবে। এইচ দেওয়া আছে, রো দেওয়া আছে, জি তো জানো। এবার হচ্ছে সি বস্তুটিকে পর্যায়ক্রমে এ ও বি পাত্রে ছেড়ে দিলে কি হবে? আচ্ছা, তো আমাকে বলতে হবে যে এটা কি ভাসবে নাকি ডুববে। সেম কাহিনী করবা, আমাকে বলতে হবে যে ভাসবে নাকি ডুববে। পুরাটার আয়তন নিবা, এই পুরো আয়তনের সমপরিমাণ তরলের ওজন এখান থেকে বের করবা। সেটা যদি বস্তুর যে ওজন সেটা থেকে বেশি হয় তাহলে কি ভাসবে, বস্তুর যে ওজন সেটা থেকে কম হয় তাহলে কি ডুববে। বুঝতে পারছো? জি ভাইয়া। হুম। আচ্ছা, এরপর এখানে আর তেমন কিছু দেখার নাই। এটাও সেম, এটাও সেম। দেখো কনফিউজ হবো না এরকম দিলে, ওটা সেমই, আমি যেমনি সেমনি, কোনো প্যারা নেই। আচ্ছা, এরপর মৌলিক রাশি। সোনার বারটা বিশুদ্ধ কিনা, সোনার বারটা বিশুদ্ধ কিনা। হুম, এখানে কি বলছে? সোনার বারটা বাতাসের ওজন এত, খাঁটি সোনার ওজন এত। আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে কি করবা? এই যে দেখো বাতাসে ওজন দেওয়া আছে, তো এটাকে যদি আমি 9.8 দ্বারা ভাগ করি এম পেয়ে যাবো না? এই 9.8 দ্বারা ভাগ করলে কি এম পাবো না? ওজন এম কে। এবার ওই জি এম কে ভাইয়া। যদি আমি ভি দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো? ঘনত্ব পেয়ে যাবো। ওই ঘনত্ব যদি আমার 19,300 সমান হয় তাহলে কি হবে? 19,300 সমান হলে কি হবে? খাঁটি হবে। আর সমান না হলে কি হবে? খাঁটি। ওই বিশুদ্ধ মানে ভেজাল ভেজাল। থাকবে, ভেজাল থাকবে। খাঁটির বিপরীত কি? হ্যাঁ, ভেজাল। ওই তো ভেজাল বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। আচ্ছা, এরপর ধরনের ম্যাথ। হ্যাঁ, বিকৃতি বের করতে বলছে। আচ্ছা, এটা একটা করাই, যেহেতু এই ম্যাথটা আমি এই ধরনের ম্যাথ করাইনি, একটা ম্যাথ করাই, এটাই লাস্ট ম্যাথ। তোমরা বাসায় এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা কিন্তু, বুঝছো? এমসিকিউ গুলো প্র্যাকটিস না করলে মারা খাবা পরীক্ষা হলে। ওই যে দেখো, সেটা হচ্ছে আমরা কিউ নাম্বার মানে গ নাম্বারটা করতেছি। তো আমার সূত্রটা কি ছিল? যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সো পীড়নটা কি ছিল মনে আছে? পীড়ন ছিল কি আমার এফ ডিভাইডেড বাই এ। এটা কি আমার বিকৃতির সমানুপাতিক, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে যেহেতু আমার সমানুপাতিক চিহ্ন উঠাবো তাহলে কি আসবে? এখানে ইয়ং মডুলাস আসবে। এখন এই যে বস্তুটার মধ্যে বা এই রাবারটার মধ্যে আমি কতটুকু ভর ঝুলাইছি? কিউ এর নিচে দ্বিতীয় বস্তুটাকে, কিউ এর নিচে দ্বিতীয় বস্তুটাকে দেখো। দ্বিতীয় বস্তু কোনটা? আর, মনে করতেছি আর, দ্বিতীয় বস্তু তো আসলে আরই বুঝাবে। তাহলে এখানে ওজন কত হবে? 450 গ্রামের জন্য ওজন কত হবে? 0.45 কেজিতে নিলাম, এরপর 9.8 গুণ করলাম। আচ্ছা, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এই যে এটা কত, সেটা কত এখানে বলে দিছে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 2 ইন্টু 10⁻⁴, 10⁻⁴ দ্বারা গুণ করলে কি যাবে? মিটার কিউব, মিটার স্কোয়ারে যাবে। এরপর ইয়ং মডুলাস কত দেওয়া আছে? কত? 10⁻⁴ দেওয়া আছে এখানে, 10⁻⁴। এরপর আমাকে চাইছে কোশ্চেনে কি বিকৃতি পরিমাণ নির্ণয় করো। তো বিকৃতি মানে কি? বিকৃতি মানে হচ্ছে এল বাই এল, ছোট হাতের এল বাই এল, এটাই আমার বিকৃতি, সেটাই বের করতে হবে এখানে। তাহলে এল বাই এল সেটা কত? হিসাব করো তো, এই 10⁻⁴ তো এই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে কত আসে? 2.205। 2.205। এরপর
10⁻, আর নাই। এটাই আসে। আরে হইতে পারে, যাই হোক, এটা সবাই কোনো এটা করছে। এটা কোনো এককও নেই। আচ্ছা বাদ দাও, ঠিক আছে, অনেক অদ্ভুত মান আসছে আসলে। এরপর ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঘ নাম্বারটা আমাকে কি বলছে? ঘ নাম্বারটা আমাকে বলছে যে পি বস্তুটাকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ড সময়ে 50 মিটার যেতে পারবে কিনা। একদম একটা ক্লাস কোশ্চেন করছে, দেখছো সিটিজি বোর্ডের একটা অরা আছে আসলে। হ্যাঁ, ও এটা তো আমার 1 বছর পর কোশ্চেনই, আমি তো 22 সালে দিছিলাম, বেঁচে গেছি। তো দেখো জিনিসটা হয়েছে কি, এটা আমার পি বস্তু, ঠিক আছে, ওর ভর কত? ওর ভর হচ্ছে নিচে এমজি কাজ করতেছে, সেটা কত আমার 0.3 ইন্টু 9.8, ঠিক আছে, 0.3 ইন্টু কি 9.8। এখন দেখো তো এখানে ওর ঘনত্ব কত দেওয়া আছে? 2 গ্রাম পার সিসি, 2 গ্রাম পার সিসি। এই 2 গ্রাম পার সিসি কি 1 গ্রাম পার সিসি থেকে বড় না? মানে পানিটা কত 1 গ্রাম পার সিসি না? 2000 হবে না? হ্যাঁ হ্যাঁ, 2 গ্রাম পার সিসি মানে 2000 কেজি পার মিটার কিউব। তো এটা কি পানি থেকে বড় না? তাহলে এটা অবশ্যই ডুবে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি প্লবতা পাবো কি একদম উপর দিকে, উপর দিকে আমি এফ বি পাবো। সেটা কি হবে? বস্তুর টোটাল আয়তনের সমপরিমাণ পানির ওজন হবে। এখন ও তো পুরাটাই ডুবে গেছে, সো পুরো আয়তনটাই নিতে হবে। সো পুরো আয়তনটা যদি নিতে হয়, আমি এখান থেকে কি আগে আয়তনটা বের করি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আমার এম ডিভাইডেড বাই রো। এম এর মান কত আমার 0.3, রো এর মান কত আমার 2000। তাহলে কত আসতেছে আমার 0.3 ডিভাইডেড বাই 2000, তাহলে কত আসছে আমার 1.5, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। আচ্ছা, সো এখানে কি হবে, এফ বি কি হবে, ভি রো জি হবে, এটাই তো আমার সূত্র। তাহলে ভি কত আমার 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু রো এর মান কত 1000 ইন্টু কি 9, সবগুলো এসে এককে রাখবা। তাহলে এটার সাথে এখন 1000 গুণ দাও ইন্টু 9.8 গুণ দাও, কত আসে দেখো 1.47, 1.47। 1.47 নিউটন। আর এটা কত আসে 0.3 ইন্টু 0.3 ইন্টু 9.8, এটা কত আসে? এটা 2.94 নিউটন আসে। তাহলে দেখো তো নিচেরটা বড় উপরেরটা ছোট না, তাহলে লব্ধি পাবো না? তাহলে এফ নিট কোন দিকে থাকবে, নিচের দিকে। তাহলে এফ নিট কত হ্যাঁ, আমার 2.94, 1.47। 2.94 মাইনাস 1.47 কত আসে 1.47। হ্যাঁ 1.47। 1.47ই আসে। তাহলে এফ নিট পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি যদি এ দ্বারা মানে এ বের করতে চাই, তাহলে কি হবে 1.47 কে আমি এই বস্তুর ভর দ্বারা ভাগ করবো, মানে 0.3 দ্বারা ভাগ করবো, তাহলে কত আসে 4.9। 4.9 মিটার পার সেকেন্ড, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, একক খেয়াল রাখবা। তাহলে এখান থেকে এখন যদি আমি এস বের করি, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি কত 0, কারণ এটা স্থির অবস্থা থেকে পড়া শুরু করবে, তাই তো। তাহলে এখানে কত হবে হাফ ইন্টু 4.9 ইন্টু টি এর মান কত বসাবো, এখানে আমাকে বসে 5 সেকেন্ডে এত যাইতে পারবে কিনা। তুমি কি 5 সেকেন্ড বসাই দেখি কত আসে। তাহলে কত আসে দেখো তো 4.9 সরি 0.5 ইন্টু এর সাথে 0.5 তুমি ইন্টু একটু কি 56.25 মিটার, তাই না, 56.25 মিটার আসতেছে। হ্যালো হ্যালো, তোমার কথা বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে কি 56.25 আসতেছে। সো 49 মিটার তো যাইতে পারবে, তাই না, 49 মিটার থেকে বেশি যাইতেছে, সো 49 মিটার তো যাইতে পারবে, কোনো সমস্যা নেই। 61.25 আসে না? না না, 5 স্কোয়ার দাও না, পয়েন্ট হাফ, আমি তো ঠিকই লিখছি মনে হয় 0.5 ইন্টু, আচ্ছা 4.9 ছিল, সরি সরি 4.9, তাহলে কত আসছে 61.25, যাই হোক 61.25 মিটার। আচ্ছা, তো এটা কি আমার 49 থেকে বড় না? তো অবশ্যই যেতে পারবে না, যাইতে তো পারবে, তাই না, হ্যাঁ যাবে। অবশ্যই যেতে পারবে। বুঝতে পারছো, সুন্দর একটা ম্যাথ ছিল। এরকম ম্যাথ আসতেই পারে পরীক্ষার মধ্যে, পারবা তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই ধরনের ম্যাথ, সুন্দর ম্যাথ কিন্তু হ্যাঁ পরী- পাবো। পরীক্ষায় দিলে করতে হবে। আচ্ছা, এরপর একটা আর্কিমিডিসের, আচ্ছা দেখো, কখনো যদি তোমাকে বলে যে আর্কিমিডিসের নীতি অনুসরণ করে কিনা, কি করবা? এখানে F1 বের করবা, এখানে F2 বের করবা, দুটা বিয়োগ করবা, করার পর বস্তুর, ফোন বের করবো। বুঝি নাই কি বলছো, কিছু বুঝি না নাই, কিছু না। আমি বলতেছি দেখো, আর্কিমিডিসের সূত্র যদি ইয়া করতে বলে, তাহলে এখান থেকে এখানে F1 বের করবা, এখানে F2 বের করবা,
ঠিক আছে, F1 F2 বের করে দেখাইছিলাম না আর্কিমিডিসের সূত্র প্রমাণের সময়। দেন F2 থেকে F1 বিয়োগ করবা, যেটা আসবে এটা যদি তার অপসারিত পানির ওজনের সমান হয় তাহলে আর্কিমিডিসের সূত্র অনুসরণ করবে, এটা অলওয়েজ সমানই আসে আসলে। আচ্ছা এই পয়েন্টটা তো তোমার দেখাইলাম। সো আমি প্রায় 25টার মতো কোশ্চেন এখানে দেখাইছি, বুঝতে পারছো? পারবা তো সব? এই যে আচ্ছা, তো জি ভাই। আজকে ক্লাস এতটুকুই থাকুক, সবাই বাসার মধ্যে প্র্যাকটিস করো, স্লাইড টাইমে দিয়ে দিচ্ছি, তুলে নিও যা তোলার থাকে, আর একটু সূত্রগুলো রিভাইজ দিলেই হবে, পারি যাবে। আর নিজে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাহলে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আজকে ক্লাস তাহলে এখানেই শেষ।